নমস্কার বন্ধুরা। কি বলবো? শুভ সন্ধ্যা বলবো, শুভ সকাল বলবো, শুভ রাত বলবো, সবটাই আমার কাছে আজকে গুলিয়ে যাচ্ছে। সঙ্গে তন্ময়তে আজকে যে এসছে তার পরিচয় নতুন করে বলার আমার কিচ্ছু নেই, আপনারা প্রত্যেকেই জানেন। বিগত কয়েক দশক ধরে বাংলা সিনেমাকে তিনি একটা অন্য পথ নিয়ে গেছেন। মুশকিল হচ্ছে এই সময়ের জন্য আজকে হয়তো অনেকে 10টার সময় খুলবেন কিন্তু দেখতে পাবেন না। আমার অন্তত বা আমাদের সময়টা একটু গুলিয়ে গেছে, যে কারণে আমেরিকা হিউস্টন থেকে আর কলকাতা এই দুটোর সময়টা একটু গুলিয়ে গেছে বলে আপনাদের রেকর্ডিং এ শুনতে হবে, উপায় নেই। একটু আমাকে মার্জনা করবেন তার জন্য। এখন চিরঞ্জিত চক্রবর্তী, আমি প্রথম চিরঞ্জিত চক্রবর্তীকে দেখি নাগপাশ নামক একটি নাটকে। সেই নাটকগুলোর সংলাপ আমি এখনো গড়গড় করে বলে যেতে পারি, তখন আমার ক্লাস 4 কি তারও কম বয়স। তো যাই হোক, তাকে আজকে এখানে পেয়ে, এবং সেটা সুদূর হিউস্টন থেকে উনি চলে এসেছেন আমাদের সাথে কথা বলার জন্য, এটা আমাদের কাছে বাড়তি প্রাপ্তি। যে প্রশ্নটা করছিলাম সেটা হচ্ছে হ্যাঁ, এরকম, যে এই কলকাতা থেকে যখন হিউস্টনের ইয়েতে আহ, চলে যাও এই আবহাওয়াতে, হ্যাঁ, কি ফিল হ্যাঁ। হয় তোমার? আহ, কি বলবো, একটা অন্য রাজ্যে এসেছি মনে হচ্ছে। অনেক সময় হয় না, আমরা যেভাবে ফিল্ম দেখি, যেভাবে টেলিভিশনে দেখি এদের প্রোগ্রাম, সেই জায়গাটা আমাদের থেকে অনেক আলাদা, একেবারেই আলাদা। সেই জায়গাটাতে পৌঁছানো একটা অন্যরকম ফিলিংস। সবই নতুন লাগে। আমি এক্ষুনি বেরিয়ে যাব একটা ন্যাশনাল পার্কে, একটুখানি বেড়াতে যাওয়ার কথা কয়েকজনের সঙ্গে। তো আমি জানি সেটাও একটু অন্যরকম লাগবে দেখতে। আসলে প্রধানত যেটা মনে হয় সেটা হচ্ছে এখানে ভিড় নেই, লোক নেই, খালি। আর স্পেশালি হিউস্টন আবার একটু আলাদা, মানে অন্য সিটিগুলোর থেকে, নিউ জার্সি বা ফিলাডেলফিয়া বা নিউ ইয়র্ক, এদের থেকে আলাদা। কারণ এখানে লোক সংখ্যাটা বেশ কম। এখানে ভীষণ তাড়াতাড়ি ডেভেলপমেন্ট হচ্ছে, কারণ এটা অনেক লেট স্টার্ট করেছে এই সিটিটা। আর তার চারপাশে বিশাল জায়গা, কাজী রাস্তাগুলো সাংঘাতিক, মানে 16 লেনের রাস্তা, বাবা! 16 লেন্স একটা রাস্তায়। তো কত কত চওড়া হতে পারে, যেহেতু জমি এখন ওদের কাছে অনেক আছে, সেই জন্য ওরা সাংঘাতিক বড় করে বানাচ্ছে ভবিষ্যতে ভিড়ের জন্য আর কি। আর এখন সাংঘাতিক রকম এটা ডেভেলপ করছে, এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা খুব বেশি হচ্ছে। সেই কারণে লোকজন আসছে এখানে। আগে বাড়ির দাম খুব একটা বাড়তো না, কিন্তু এখন হু হু করে বাড়ছে। আমি বসে আছি এই মুহূর্তে আমার মেয়ের বাড়িতে। এটা খুব ইন্টারেস্টিং, মানে আমার সামনেই সুইমিং পুল, তার ভেতরে পাম্প লাগানো হচ্ছে, যার জন্য সমুদ্র গর্জন আসছে প্রায় ওখান থেকে, রিপলের আওয়াজ আসছে গুলগুল গুলগুল করে। তো এটা ভীষণ মজা, চারপাশে লন, গাছ, এবং তার সঙ্গে আমি এইটা পেটিওতে বসে আছি, একটা সাজানো পেটিও আর কি। এখানেই বসে আমি ছবি আঁকি এখানে। তো এ একটা অন্যরকম ফিলিংস, অন্যরকম গাড়ি। পুরনো গাড়ি একটাও দেখতে পাচ্ছি না, বাস দেখতেই পাই না প্রায় এখানে, সবারই গাড়ি, মুভমেন্টটা গাড়িতেই হয়। বাস আছে হয়তো দু একটা, কিন্তু সে রেয়ারলি চলে। সব লোকেরই গাড়ি আছে, একটা কেন দুটো তিনটে করে গাড়ি আছে। সেই জন্য আমাদের এমনিতে কোনো প্রবলেমই নেই এখানে মনে হয়। যেন কি বলবো, আমরা যদি কলকাতায় বসে বা ভারতবর্ষে বসে একটা স্বর্গের কল্পনা করি, তাহলে হয়তো সেটা এইখানে। এবং তাই সারা পৃথিবী ছুটে আসে এখানে। আমি দেখছিলাম সেদিন কাগজে, যে যেখানে যেখানে জানিয়ে যুদ্ধ হচ্ছে, অমুক হচ্ছে রাশিয়ার সঙ্গে, তো সেই জায়গাগুলোতে, ইউক্রেনে, ইভেন সেখানে যে স্টুডেন্টরা আছে, তো কথা হচ্ছিল আমাদের এখানে বসে যে ইউক্রেনে পড়তে যাচ্ছে কেন। ইউক্রেন কি একটা জায়গা যেখানে সবাই স্টুডেন্টরা পড়তে যাচ্ছে কেন, মেডিকেল পড়তে যাচ্ছে কি অন্য কিছু, ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছে। কিন্তু আমি এদের সঙ্গে কথা বলে বুঝতে পারছি, ওরা বলছে আসলে ওরা খালি যে কোনো জায়গা থেকে, দেশ থেকে আসলে বেরিয়ে পড়তে চাইছে, বেরিয়ে পড়ে কোনো একটা জায়গায় যেতে চাইছে, কোনো একটা পোর্টে, যেখান থেকে তারা আবার আমেরিকা, ইংল্যান্ড, মানে আলটিমেট ডেস্টিনেশন কিন্তু সেই ইউএসএই থাকছে। সে যেখানেই থাকুক, অস্ট্রেলিয়া থাকুক আর কানাডায় থাকুক আর রাশিয়া থাকুক, ইংল্যান্ডও থাকুক, সে কিন্তু আলটিমেটলি চাইছে আমেরিকা আসতে। কাজে সেই জন্য আমেরিকাটার ডিমান্ডটা খুব বেশি আছে, এখানে রোজগার বেশি। আর এত লোক কেন আসে? 8 লক্ষ ছেলে মেয়ে আসে বছরে এখানে।
এবং সেটা ভারতবর্ষ থেকে আসে 8 লক্ষ। এই 8 লক্ষ ছেলে আসার কারণ একটাই, সেটা হচ্ছে রোজগার। পড়াশোনা মানে আমাদের কলকাতায় হয় বা ভারতবর্ষ হয়, কিন্তু পড়াশোনা করার পর যে চাকরিটা পেতে হয়, সেই চাকরির অভাবটা এবং যে স্যালারিটা তারা চায় সেইটা এইখানে অ্যাভেলেবল। দ্যাট ইজ দ্য রিজন তারা এখানে ছুটে ছুটে আসে, হাজার হাজার হয়তো কোটি টাকা। এবং ইনফ্যাক্ট দেখলাম, হিসাবটা দেখলাম অদ্ভুত, প্রায় 12 থেকে 24 বিলিয়ন ডলার আমেরিকাকে দেয় বিদেশ থেকে যারা আসে পড়তে। ভাবতে পারছো কত বড় একটা ইনকাম? মানে যে অ্যামাউন্টটা আমরা এখানে ইন্ডিয়া থেকে এখানে এসে পড়ার জন্য স্টুডেন্টরা দেয়, সেটা যেভাবে একটা কোনো লোন নিয়ে হোক, যেভাবেই হোক, বা বাবার পয়সা থাকলে তাই হোক, সেই অ্যামাউন্টটা যদি একত্র করা যায় সেটা বিলিয়নস হচ্ছে। এবং সেই বিলিয়ন দিয়ে হয়তো 10টা আইআইটি ইন্ডিয়াতে করা যায়, 5টা মেডিকেল কলেজ করা যায়, 10টা ইঞ্জিনিয়ারিং কলেজ করা যায়। আমরা বাড়াতেই পারি ওখানকার এডুকেশন প্যাটার্ন যদি এই টাকাটা এখানে ইনভেস্টেড হয়। কিন্তু মুশকিল একটাই আছে, তাতেও কেন ইন্টারেস্টেড হচ্ছে না লোকে? তার কারণ হচ্ছে চাকরিটা পাবে না। আমাদের ওখানে চাকরির অভাব, বেকারত্ব বেশি। সেই কারণে প্রধানত সবার ডেস্টিনেশন ইউএসএ। এই হচ্ছে রিজনটা। সেটা এখানে এলে বোঝা যায়। আমি এসে বুঝতে পারছি যে কি ভয়ঙ্কর রকম রোজগার এখানে, এবং কিভাবে থাকে তারা। এখান থেকে ভারতবর্ষে গিয়ে ফেরা খুব ডিফিকাল্ট। আমার মেয়ে জামাইও ফিরেছিল একবার, হায়দ্রাবাদে গেছিল চাকরি নিয়েই, কিন্তু 6 মাসের বেশি থাকেনি, চলে এসছে এখানে। এই হচ্ছে মজাটা। মানে আমি যেখানে এক্ষুনি বসে আছি ধরা যাক, তার আমার সামনেই রয়েছে যা, সেটা হচ্ছে এরকম একটা সুইমিং পুল। আশা করি দেখা যাচ্ছে। অসাধারণ। তো এই রকমের সুইমিং পুলের সামনে এই আমার পেটিওতে আমি বসে আছি। আকাশটা এরকম মেঘাচ্ছন্ন আজকে একটু একটু, সামনের কাছের বাড়িগুলো এরকম দেখতে, সেইখানে বসে আমি কথা বলছি। তো এই অ্যাটমসফিয়ারটা আমি পাবো কোথায়? এটা একটা একটা পরম পাওয়া আর কি। সেই আর কি ব্যাপারটা। আমরা আমার মনে হয় যে তাই সবাই ছুটে ছুটে এখানে আসছে, এই আর কি ব্যাপারটা। চিরঞ্জিত দা যেহেতু ফিল্মের মানুষ, ফিল্মের প্রসঙ্গ তো আসবেই আমাদের আলোচনায়। এবং যেটা খুব ইন্টারেস্টিং বিষয় যে চিরঞ্জিত দা সবসময় বেটার ফিল্মে কাজ করেও কমার্শিয়াল সিনেমাকে চিরকাল আজ পর্যন্ত ইন্ডাস্ট্রির গ্রোথ হিসাবে সেটাকে মান্যতা দিয়ে গেছে চিরকাল। সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন, শ্রী শৈল চক্রবর্তীর সন্তান। এত কিছুর পরে কমার্শিয়াল সিনেমা, কমার্শিয়াল থিয়েটার, নাগপাশ আমি একটু আগে বললাম, স্বীকারোক্তি একটি ছবি, এই থিয়েটার। তারপরে আমি বলতে যাই ঘর জামাই একটা থিয়েটার, যেটা পরবর্তী সালে কেঁচো খুঁত থেকে উঠে হয়েছিল। যেটা আমার খুব ভাবতে অবাক লাগে, চিরঞ্জিত দা ধরো যদি আমরা ধরে নিই, তুমি একবার বলেছিলে আমাকে যে প্রতিদ্বন্দ্বী ছবিটাতে তোমাকে কাস্ট করার কথা ছিল, কিন্তু বয়স অল্পের জন্য তুমি সত্যজিৎ রায় তোমাকে কাস্ট করেননি, অন্য আমি অন্য সবে মানুষকে। সবে ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকেছি তখন আর কি। হ্যাঁ, তো সেইটা জানতে ইচ্ছা করে। ধরো দীপক এবং চিরঞ্জিত দুটো সত্তা নিয়ে তুমি এক্সিস্ট করো, সবসময় দীপক আর চিরঞ্জিতের সাথে কথা হয়, এবং ওটা খুব একটা ইন্টারেস্টিং জায়গা। খুব কম মানুষ, অর্থাৎ কি না এই টলিউড ইন্ডাস্ট্রিতে এই জিনিসটা খুব কম মানুষের হয়, দুটো সত্তা নিয়ে চলা। এটা খুব ইন্টারেস্টিং। ধরা যাক, ধরে নিলাম যে প্রতিদ্বন্দ্বিতে তুমি অভিনয় করলে, বিশাল সাকসেস পেলে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরেই তোমার নাম উল্লেখ হলো অ্যাজ আ বেটার ফিল্ম অ্যাক্টর। তখনও কি তুমি কমার্শিয়াল সিনেমাকে সাপোর্ট করতে সেই সময়, নাকি তখন তুমি ওই ধারার ইয়েকে সাপোর্ট করতে? না না, আমি বেসিক্যালি আই ওয়ান্টেড টু মেক ফিল্মস যেটা ইন্টারন্যাশনালি রেকগনাইজড হবে। সেটা হচ্ছে মানিকদার সঙ্গে যখন কাজ করতাম তার আগে থেকেই আর কি আমি ওটা সম্বন্ধে ইন্সপায়ার্ড ছিলাম। এবং আমি যে যার জন্য ক্লাবগুলো করতাম, সিনে ক্লাবগুলো করতাম, বিদেশি ছবি দেখতাম, তখনই সব ত্রুফো, কারাসোয়া, যত আছে আর কি, পাসোলিনি, সবার ছবি তখন দেখেছি আমি। তো সেই যে সময়টা, তখন স্বপ্নটা ছিল ওই ধরনের ছবি বানাবো। কিন্তু যখন কমার্শিয়াল ছবির হিরো হয়ে গেলাম,
যখন কমার্শিয়াল জগৎটার সঙ্গে যুক্ত হলাম, যেটা আগে ছিলাম না আমি, তখন আমার যেটা মনে হলো সেটা হলো ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখে এরা। যেমন ধরো, কথার কথা বলি আমি, এই যে বাংলোটায় বসে আছি আমি আমার মেয়ের, এই বাংলোটা যে সুইমিং পুলটা দেখালাম, যেভাবে লনটা দেখালাম, সেভাবে বাড়িটা বানিয়েছে দেখালাম, তো এইটা বানাতে একটা অসম্ভব ভালো একটা সৌন্দর্য আসতে পারে, একটা অসম্ভব ভালো হয়তো তাজমহল বানানো যেতে পারে। সেটা হয়তো আর্টিস্টিক্যালি সাংঘাতিক ঘটনা ঘটবে এবং সেটা হয়তো ক্লাসিক হবে, আমরা ধরে নিতে পারি ক্লাসিক একটা স্থাপত্য হবে। কিন্তু সেটা বানানোর জন্য যে লেবাররা কাজ করছে, সেই লেবাররা কিন্তু সাধারণ মানুষ। সেই সাধারণ মানুষ, সেই কারিগর গুলো, তারা আসে, বাড়িটা বানিয়ে দিয়ে তারপরে চলে যায়। কিন্তু তারা যদি না থাকে, তাদের যদি কাজ না দেওয়া যায়, তাদের যদি মানে সিনেমার কাজ মানে সিনেমা দেখতে না দেওয়া যায় তাদের মতো করে, তারা তো ফিরে গিয়ে একটা এন্টারটেনমেন্ট চাইবে। যে বিশাল সংখ্যাটা, তারা যদি ফিরে গিয়ে এই বাড়ির মতো একটা ছবি খালি দেখতে পায়, যেখানে তার থাকার কোনো অধিকার নেই, সে বোঝে না সবকিছু, কারণ সে পোর্শন গুলো বানিয়েছে, পুরো বাড়িটা সে বানাচ্ছে না, ডিফারেন্ট ডিফারেন্ট ডিপার্টমেন্ট বানাচ্ছে, সেটা এসে এসে তাদের সৌকর্য দিয়ে, সেটা সে তো পাবে না কখনো। সে তার মতো একটা ছবি, তার মতো একটা নাটক, তার মতো একটা গল্প শুনতে চায়। আর সেই শোনানোটার জন্যই কিন্তু তারা বেঁচে থাকে। যদি তারা না থাকে তাহলে তাজমহল তৈরি হবে না। তেমনি যদি কমার্শিয়াল ছবি আমরা না করি, সাধারণ মানুষকে যদি টেনে না আনতে পারি সেখানে, এবং তারা যদি দেখে স্যাটিসফাইড হয়, তবেই তারা স্বতঃস্ফূর্ত হবে, তবে ইন্ডাস্ট্রিটা বাঁচবে। ইন্ডাস্ট্রিটা যদি বাঁচে, তাহলে আমরা বেটার সিনেমা করতে পারবো, যেটা কিন্তু আমারও মনের সিনেমা। বেটার সিনেমা, ভালো ছবি, ক্লাসিক ছবি আমি দেখি, আমার জন্য ছবি, আমার মতো অনেক মানুষের জন্য ছবি, কিন্তু সেই সংখ্যাটা অনেক কম। তাদের উপর ডিপেন্ড করে ইন্ডাস্ট্রিটা বাঁচতে পারবে না। ইন্ডাস্ট্রি বাঁচাতে গেলে তাদের একটা কমার্শিয়াল সেট আপের ছবি দিতেই হবে। মানে ইভেন যে গাঙ্গুবাই বলে যে ছবিটা করলেন এই রিসেন্টলি, যেটা নাকি রিলিজেই একটা মানে হইচই ফেলে দিয়েছে, দারুণ নাকি হয়েছে, ভালো কালেকশন হয়েছে, 40 crores তুলেছে ফার্স্ট উইকে। সেই ছবিটার ভেতরে তোমায় কাস্টিং করতে হবে। কাস্টিং মানে স্টার চাই, ডিরেক্টর যে তিনিও একজন স্টার, এই স্টার কম্বিনেশন গুলো করতে হবে, করলেই তবে ইনিশিয়ালটা পাবে। এখন তুমি যদি স্টার তৈরি না করো, তাহলে কি করে সে তাদের কাস্টিং করে তুমি তো ইনিশিয়াল পাবে না। দেয়ার মে বি ভেরি ভেরি গুড অ্যাক্টার্স, আছে তো প্রচুর গুড অ্যাক্টার্স আছে, কিন্তু এটা নওয়াজুদ্দিন সিদ্দিকীকে দিয়ে এই গাঙ্গুবাই করা যাবে না। 200 কোটি টাকার ছবিটা করা মুশকিল আছে, সেখানে কিন্তু আলিয়া ভাটকে লাগবে, এই হচ্ছে ব্যাপারটা। তার মানে বিগার স্টার, বিগার বাজেট, বিগার হিট, এরকম একটা ফর্মুলা আছে। তো সেই কমার্শিয়াল সেট আপের গল্প করেছে গাঙ্গুবাই, একজন বিখ্যাত প্রখ্যাত অসাধারণ সিঙ্গার ছিলেন। কিন্তু যদি আমি তার গল্পটা তার মতো করে ডকুমেন্টারি বানাই, কেউ দেখবে না। আমায় দেখতে হবে যে এই ছবিটা কিভাবে বানানো হয়েছে। ছবিটা নিশ্চয়ই ছবির মতো হয়েছে, নাটকের মতো হয়েছে, কমার্শিয়ালাইজড হয়েছে, তবে মানুষ এরকম ভাবে ভেঙে পড়ছে। জাস্ট ডকুমেন্টারি দেখার জন্য কেউ এত আসবে না গাঙ্গুবাইয়ের উপরে। এই জায়গাটাই আমি বলতে চাই, আর কিছু না। চিরকাল ক্লাসিক ছবির আমি সাপোর্টার, ক্লাসিক ছবি আমি দেখি, করতে চাই। আমি এখানে বসেও দেখছি এখনো, কালকেও দেখছিলাম আমি স্টেফেন স্পিলবার্গের প্রথম দিককার ছবি, 85-এর ছবি, এটা দ্য কালার পার্পল। কালার পার্পল বলে একটা ছবি, যাতে হুফি গোল্ডবার্গ প্রথম তার ইন্ট্রোডাকশন হয়, আজ থেকে 37 বছর আগে। সেই যে ছবিটা ব্ল্যাকদের নিয়ে, তাদের স্ট্রাগল নিয়ে, কি অসাধারণ ছবি। সেই ছবিটা কিন্তু ক্লাসিক, সেটা কিন্তু সাধারণ লোক দেখবে না। আমি এই কথার কথা বলছি যে আমার মেয়ে জামাইও এই ছবিগুলো দেখবে না, দেখে না। এটা আর্কাইভ ভ্যালু আছে, এগুলো সাংঘাতিক ভালো ছবি। কিন্তু তারা যে ছবিগুলো দেখে সেটা আজকের ছবি দেখে, ফাস্ট ছবি, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ছবি দেখে। এই হচ্ছে ব্যাপারটা। সেই তাদের জন্য তো ছবি লাগবে ভাই, তারাই তো বাঁচিয়ে রাখে ইন্ডাস্ট্রিকে। খুব সুন্দর আরেকটা বললে জিনিস তুমি। ফিলিংস বলি, এখানে এসে একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে আমার। কিরকম আমেরিকা এলেই মনে হয় না যে আমি আছি এই বাড়িটাতে, যেটা ইন্ডিয়াতে মনে হয় না। পাশের কোনো একটা বাড়িতে, কোনো একটা জায়গায়
বোধহয় ব্র্যাড পিট আছে, অ্যাঞ্জেলিনা জোলি আছে। মানে আমি যেন তাদের পাড়ায় এসে গেছি, মনে হয় কোনোদিন যেন দেখা হয়ে যাবে তাদের সঙ্গে। বিরাট স্টার সব। আমার হয়তো আল পাচিনোর সঙ্গে দেখা হয়ে যাবে, হফম্যানের সঙ্গে দেখা হয়ে যাবে, আর হচ্ছে জ্যাক নিকলসনের সঙ্গে দেখা হয়ে যাবে। কিরকম হবে ব্যাপারটা, থ্রিলিং ব্যাপার। এবং আমার কাছেই কোথাও একটা আছে আর কি, মানে এইখানেই কোনো একটা জায়গায় আছে। আমি হয়তো এক্স্যাক্টলি তাদের বাড়ির মধ্যে বসে নি, কিন্তু গাড়ি করে আমরা তো ঘুরতেও গেছিলাম, গিয়ে পুরো হলিউড চত্বর ঘুরে এসেছি আমরা। এবং সেখানে তার বাড়িও দেখে এসেছি, সবাই জ্যাকি চ্যানের বাড়ি দেখলাম, আমি গেটে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে ছবিও তুললাম আমি, এসব করে এসেছি। তো তার মানে কি, আমরা খুব কাছে এসে গেছি যেন সেই বিরাট বিরাট স্টার, সেই গ্রেগরি পেক, সেই চার্লটন হেস্টন, তাদের সব জন্য চার্লস ব্রনসন, তাদের জন্য পাশে ঘুরে বেড়াচ্ছি, ক্লিন্ট ইস্টউডের পাশে যেন ঘুরে বেড়াচ্ছি, যে এখনো জীবিত এবং এখনো ছবি করে যাচ্ছে। তো তার একটা রিসেন্ট ছবি দেখলাম আমি, মানে বেঁকে গেছে, এত বুড়ো, বোধহয় 90-এর ওপর বয়স হয়ে গেছে, কিন্তু তাও সে ছবি বানাচ্ছে, প্রডিউস করছে, বানাচ্ছে, ডিরেকশন দিচ্ছে এবং অ্যাক্টিং করছে। মানে আমৃত্যু সিনেমা তার জন্য মনে হয়, দেখে যেমন হলো আর কি। সিনেমা করতে করতেই যেন অন স্টেজ তিনি চলে যাবেন, এরকম একটা মনে হচ্ছে, ক্যামেরার সামনে চলে যাবেন। কারণ বডিটা বেঁকে গেছে, মানে এতই রোগা হয়ে গেছে, এতই বৃদ্ধ হয়ে গেছে, তাও তার দাপট কমেনি কিছু। তো সেই লোকটার পাশে আমি আছি, এরকম মনে হচ্ছে, যে কোনো দিন দেখা হয়ে যাবে আমার। আজকাল সাংবাদিকতার পরিভাষাটাও বদলে গেছে, অর্থাৎ কিনা যখন কাউকে ইন্টারভিউ করা তবে তাকে পেঁচে ফেলার মতো একটা ব্যাপার। কিন্তু আমি হ্যাঁ, কোনোদিনই হ্যাঁ, কোনোদিন আমি সেই প্রচেষ্টা করিনি। অর্থাৎ ইন্টারভিউ রাইট, একটা দুজন দুজনের কাছে একটা কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে আমার মনে হয় সব। এক্স্যাক্টলি, সমৃদ্ধ করা নিজেদের। একদমই। তুমি যেটা বললে চিরঞ্জিত দা, আমার একটা পুরনো ছবি মনে পড়ছে, অ্যান্থনি কুইনের, ওমর মুক্তার। ইয়েস। সেখানে অ্যান্থনি কুইন বয়স্ক, হুম। সে স্ট্রাগল করছে, সে বিদ্রোহ ঘোষণা করছে, অনেক ছোটবেলায় দেখা আমার অ্যান্থনি কুইনের ছবি। এবং যেটা খুব উল্লেখযোগ্য জায়গা ওখানে, এই যে তুমি বললে 80 বছর হয়ে গেছে, তার শীত দ্বারা নুয়ে পড়েছে, কিন্তু তখনও সে স্টার। হ্যাঁ, আমাদের এখানে টলিউড ইন্ডাস্ট্রিতে, বলিউড এখন অনেকটা ইয়ে হয়েছে, ইমপ্রুভ করেছে, কিন্তু আমি টলিউড ইন্ডাস্ট্রিতে একটা জিনিস হয়েছি, যে স্টার মানেই তোমাকে ইয়ে করতে হবে, মানে ইয়ং হতে হবে। অর্থাৎ কিনা একটা বুড়ো একটা মানুষ প্রোটাগনিস্ট হতে পারে না, কখনোই হতে পারে না একটা কমার্শিয়াল ছবিতে। এটা এত হ্যাঁ, অভাব কেন ইন্ডাস্ট্রিতে? এই জিনিসটার এত অভাব কেন? কারণ ওখানে তো বৃদ্ধ মানুষরা স্টার হয়ে হাততালি পড়ছে। একদমই তাই। না আসলে তো আমার যেটা মনে হচ্ছে স্ক্রিপ্টের অভাব। আমাদের এখানে ওখানে স্ক্রিপ্টটা ওইভাবে ভাবতে পারছে না লোকে। এই যে এই লোকটার সঙ্গেও একটা মহিলার, এই গল্পটা যেটা দেখছিলাম আস্তে আস্তে প্লেনে ফ্লাইটে দেখছিলাম ছবিটা, তখন এই মহিলার যে একটা অদ্ভুত রোমান্টিক রিলেশন তৈরি হতে পারে, প্ল্যাটোনিক রিলেশন, সেটা যে হতে পারে, এটা এখানকার মানুষগুলো এরা ভাবতে পারে। এবং ভাবতে পারে আমার ধারণা এই জন্যে যে এখানে হিউজ ইন্টারন্যাশনাল স্টারসটা আছে বলে তাদের ইউটিলাইজ করতে চায়। কিন্তু বাংলায় যেটা প্রবলেম হয়েছে, বাংলায় তো আমরা স্টারটাই নষ্ট করে দিতে চাইছি, আমরা অ্যাক্টার্স বানাতে চাইছি সবাইকে। আমাকে বহু লোক বলেছে, আপনি এইরকম একই রকম চেহারা এতদিন ধরে ছবি করছেন কেন? মানে ইঙ্গিতটা হচ্ছে আপনি অ্যাক্টারই হলেন না প্রায়, আপনি স্টারই থেকে যাওয়ার চেষ্টা করছেন যেন। মানে মাথা নাড়া করে পাট্টা করলে ভালো হয়, মুখে কালি লাগিয়ে পাট্টা করলে ভালো হয়, খোঁচা খোঁচা দাড়ি, কাঁচা পাকা দাড়ি, সাদা দাড়ি বার করে করলে ভালো হয়, তা না হলে যেন অ্যাক্টার হচ্ছে না। তো অ্যাক্টার, হ্যাঁ ঠিক কথা, অ্যাক্টার হতে গেলে এগুলো তো করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে এটা করতেই হবে। নর্মাল চেহারাতেও সে অ্যাক্টার হতে পারে, না হওয়ার কিচ্ছু আবার নেই। স্টারও হতে পারে, আবার স্টারও হতে পারে। আবার স্টারও হতে পারে। এই স্টারটা খালি আমরা ভাবতে পারছি না তাকে নিয়ে। আমরা স্টারকে দুমড়ে মুচড়ে একদম নিজের কুক্ষিগত করে নিয়ে তাকে আমরা আসলে বানাতে চাইছি অ্যাক্টর, তবে যেন শান্তি ডিরেক্টর। এখানে তা না, এখানে স্টারকে স্টারের মতো ইউজ করে ওরা। বম্বে তো তাই, সাউথেও তাই, স্টারকে স্টারের মতো ইউজ করে, স্টারকে আরো এলিভেটেড করে, তুলে দেয়, আরো প্ল্যাটফর্ম দেয়। আমাদের এখানে স্টারকে কি বলবো আমি, তাচ্ছিল্য করে এবং তাকে নিচে নামানোর চেষ্টা করে। দেব যদি একটা ছবিতে পাঠ করে, এই যে এ বুম্বা এক্ষুনি একটা ছবি বোধহয় করছে, তাতে বয়স বোধহয় তার 70 না আয় খুব 72 পায়, বছর বয়স। হ্যাঁ, খুব আয়। তার মানে তাকে যা দেখতে নর্মালি লাগছে, তাতে ইউজ করতে পারছে না, তাকে ইউজ করতে পারছে না, সেই জন্য তাকে দুমড়ে মুচড়ে
একটা 72 বছর বা 80 বছরের বৃদ্ধ বানাতে হচ্ছে, রোগা করে, চুল কামিয়ে। আমার আমার কাছে মনে হচ্ছে যেটুকু স্টার আছে, যে কটা নেই তো প্রায়, সে কটাকেও যদি তুমি এরম ভাবে অ্যাক্টর বানানোর চেষ্টা করো, তাহলে লোক আসবে কেন দেখতে ছবি? সাধারণ লোক তো স্টারটাই দেখতে চায়। আমি যখন যাই ভিড়ের মধ্যে, তখন বলে আপনি সানগ্লাসটা খুলুন, চোখটা দেখবো। আমার দাড়ি দেখে বলে কেন দাড়ি রেখেছেন? মানে আমার দাড়ি ছাড়াটাই আমি স্টার আসলে। যে সময়টা আমি স্টার, সেই সময়টা সুপারস্টার ছিলাম, সেই সময় দাড়ি ছিল না, কাজে দাড়িটা আমার চলবে না, ও কামিয়ে ফেলুন। আমার যদি চুলটা টাক পড়ে যায়, ফেলে দিই আমি, তাহলে তাহলে এমা ছি ছি কেমন করেছেন, এরকম করে চেঞ্জেছেন কেন চুলটাকে, ক্রুকাট করেছেন কেন? মানে যেটা যে ফর্মেতে আসে, সেটা রজনীকান্ত খুব ভালো জানে, সেই জন্য সে সেজে গুজে আবার নাবে ছবিগুলোতে। ভাই ইন্ডাস্ট্রিতে টাকা তো আনতে হবে, সেটা তো স্টাররা আনতে পারে। তো স্টার বানাও, স্টার বানাও, স্টার বানাও, আর ছবি হিট মারো, মেরে পাবলিককে আবার ফিরিয়ে আনো। সব হল তো উঠে গেছে, 750 হাউস থেকে এখন তো বোধহয় 35টা হাউসে এসে দাঁড়িয়েছে, তাও উঠে যাচ্ছে বাকিগুলো। তো আর কি হবে, শেষ হয়ে গেল ইন্ডাস্ট্রি আমাদের। এখনো সময় আছে, স্টার বানাও আর ছবি হিট মারো, এটাই ফর্মুলা হওয়া উচিত। চিরঞ্জিত, এটা কি তোমার কখনো মনে হয়েছে যে ধরো এই যে হুম ডিরেক্টররা ইউটিলাইজ করতে পারছে না, এবং সেটা হয়ে যাচ্ছে ওই হাসজারু টাইপের হয়ে যাচ্ছে, কিছুটা বিদেশি কিছুটা স্বদেশি, সব হুম মিলিয়ে হাসজারু টাইপ হয়ে যাচ্ছে। যেমন সত্যজিৎ রায় সৌমেন্দু রায়কে একটা কথা বলেছিলেন, আমার এই মুহূর্তে মনে হুম পড়লো, যে আমার দেশের ছবি যদি আমার দেশের লোকই না দেখলো, আমার ছবি করার কি মানে হতো। এটা আহ, সৌমেন্দু রায় আমাকে বলেছিলেন, আমার ছবি। হুম এবং খুব লক্ষণীয়, তোমার কি মনে হয় এখনকার যে ছবিগুলো, আমরা যদি হুম 60s 70s এর ছবি দেখি, বাংলা ছবি বিশেষ করে, তখন ওই ছবি উত্তম কুমারের ছবি, 60s এর ছবি, যেমন গ্রামের লোকও হই হই করে দেখছে, শহরের লোকও হই হই করছে। গ্রাম হ্যাঁ, শহর এই বিভাজনটা কিন্তু তখন ছিল না। না, এখন এই অদ্ভুত 80s থেকে একটা শুরু হলো গ্রাম শহরের বিভাজন, অর্থাৎ কিনা হুম স্বপন সাহা, হরনাথ চক্রবর্তী, অনুপ সেনগুপ্ত, প্রভাত রায়, এরা হচ্ছে গ্রামের ডিরেক্টর, আর শহরের ডিরেক্টর হচ্ছে বুদ্ধদেব দাশগুপ্ত, হ্যাঁ, অপর্ণা সেন, এরা হচ্ছে শহরের ডিরেক্টর। এই হ্যাঁ, বিভাজনটা কেন হলো? এই বিভাজনটার কারণটা কি তোমার মনে হয়? এই বিভাজনটা না, তখন তো কমার্শিয়াল ছবি হই হই করে দেখতো 70s। হ্যাঁ, আমার কথা হচ্ছে শহরে এই লোকগুলো, গ্রামের যে লোকগুলো, যে কম শিক্ষিত একটু মানুষ, হয়তো শিক্ষা দিকে তেমন পাননি তিনি, সাধারণ মানুষ, যারা অন্যরকম রুজি রোজগারে ব্যস্ত হয়, আলু বেচে, পটল বেচে, এরম আর কি, তারা তো শহরে ভরে আছে। তাহলে গ্রামের সঙ্গে ডিফারেন্সটা কোথায় হবে শহরের? শহরে খালি কিছু লোক ওপর দিকে আছে, এলিট সোসাইটি, তাদের আমি বাদ দিচ্ছি, তারা তো শহরে আছে, গ্রামে হয়তো নেই। কিন্তু গ্রামটা পুরোটা শহরে আছে, কিন্তু শহরে প্লাস সামথিং আছে, তাই না? ওপরে একটা এলিট সোসাইটি আছে, যেটা গ্রামে হয়তো নেই। সেখানে গ্রামের ছবি বলা ঠিক নয়। সব ছবি, মানে কমার্শিয়াল ছবি কিন্তু আসলে সব জায়গার, কমার্শিয়াল সেটআপের ছবি, সহজ ছবি, সরল ছবি, সেগুলো সব জায়গায়। কারণ যখন বেদের মেয়ে জ্যোৎস্না হিট করেছে, শুধু গ্রামে হিট করেনি, শহরও কাঁপিয়ে দিয়েছে, হই হই করে কাঁপিয়ে দিয়েছে শহর। হাউসফুল তো টেনেছি আমরা এখানে, আমার ছবিগুলো অন্তরালে ফন্তরালে সব তো হিট এখানে, মর্যাদা তো সুপার হিট এইসব জায়গাতে, মেনকাতে, টকিশ হাউসের মতো হাউসে। তো ফলে শহর গ্রাম বলে কিছু নেই। শহর বলে একটাই জিনিস আছে, সেটা হচ্ছে এলিট সোসাইটি আছে, যেটা গ্রামেতে নেই, এটা আমি মানছি। কাজী শহুরে ছবি হতে পারে, কিন্তু শুধু গ্রামের ছবি হতে পারে, গ্রামের ছবি হয় না, গ্রাম্য ছবি হয় না। গ্রামের ছবি মানে শহর এবং গ্রামের ছবি, শহুরে ছবি মানে শুধুমাত্র শহরের ছবি, কিছু লোকের জন্য। এই হয়তো কলকাতা শহরে 20 লাখ, আর তাও হবে না, 10 লাখ হবে হয়তো ম্যাক্সিমাম। আর দুর্গাপুরে 50,000, কল্যাণীতে 10,000, মানে এরম ভাবে ছড়িয়ে আছে কিছু মানুষ। কিছু ইন্টেলেকচুয়ালস আছেন যারা ভালো ছবি দেখেন, বিদেশি ছবিও দেখেন, ভারতীয় ভালো ছবিও দেখেন, এবং বাংলা ভালো ছবিও দেখেন। তারা হচ্ছেন সেই সোসাইটিটা, যারা উত্তম সুচিত্রার সোসাইটি না, তারা হচ্ছেন আমাদের মানিক দা, ঋত্বিক দা, মৃণাল দা, এদের গ্রুপ, যেটা তারা আছেন।
তারা দেখেন ছবি, ডেফিনেটলি দেখেন। তো তাদের সঙ্গে এদের বিবাদটা কোথায়? আসলে এই ডিভিশনটা না, ব্যাপারটা হচ্ছে বিবাদ একটা তৈরি করা হলো। আর বিবাদ তো তোমরা জানোই, কাগজপত্র ইন্টেলেকচুয়ালস তারাই তৈরি করে, সাধারণ মানুষ তো বিবাদ তৈরি করে না। সাধারণ মানুষ আসলে পছন্দ হলো না ছবি, হল থেকে বেরিয়ে গেল আর এলোই না, হলটাই উঠে গেল, এইটুকু তারা প্রতিবাদ এইভাবে করে, তারা অ্যাক্ট করে, কিন্তু তারা বিদ্রোহ করে না। বিদ্রোহ করে কিন্তু লিডাররা, ওপর দিকে যারা থাকে তারা সংগঠিত করে ওটাকে। তো সে তো ইন্টেলেকচুয়াল ছাড়া কেউ পারবে না করতে, শিক্ষিত সমাজই পারে সেটা করতে। তারাই ঠিক করেছে ব্যাড ফিল্ম গুড ফিল্ম এইসব বানিয়েছিল। ব্যাড ফিল্ম গুড ফিল্ম বলে আমি কিছু মানি না, কারণ শোলে, বেনহার এগুলো ব্যাড ফিল্ম। আর অন্য কিছু ভালো ছবি মানে সেগুলো যেগুলো ন্যাশনাল অ্যাওয়ার্ড পায় বা অস্কার পায় সেটাই খালি ভালো ছবি, এটাই মানছি, এটা মানছি না, তাই না? এটা অদ্ভুত লাগে আমার কাছে। এই জায়গাটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা। সেটা হচ্ছে যে আহ, উম, ভীষণই ইন্টারেস্টিং জায়গা তুমি যেটা মানে বলছো। টাইটানিক আমাদের দেশে হলে বোধহয় ব্যাড ফিল্ম হয়ে যেত, যেটা কিন্তু এক গাদা অস্কার পেয়েছে ওদের ওখানে, খুব মজার। এই যে তুমি ফ্রেঞ্চ যখন কানেক্ট ফ্রেঞ্চ কানেকশন বলে একটা ছবি, সেটা প্রচুর অস্কার পেয়েছিল। ওটা হ্যাঁ, কমপ্লিটলি একটা কমার্শিয়াল সেট আপের ছবি, জিন হুম, হেকম্যানের ছবি, এরম আর কি। হুম, আমাদের দেশে ওটা কিন্তু আমাকে যেমন বলেছিল, আমার যখন ভয় আমি ন্যাশনাল অ্যাওয়ার্ডে গেল, বললো গানগুলো ফেলে দিন। আমি মানেটা বুঝিনি, ফেলে দিয়েছিলাম, পাঠিয়েছিলাম গান ছেড়ে, বাদ দিয়ে। কিন্তু গান বাদ দিলে ছবির অর্ধেক রসই চলে গেল। আমি বুঝি না, ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে তার মানে একটা স্পেশাল ক্যাটেগরি। অ্যাওয়ার্ড পেতে গেলে একটা ক্যাটেগরি আছে, সেই ক্যাটেগরি শর্ত মেনে তোমায় ছবি বানাতে হবে, তার মানে তো আলাদা হয়ে গেল। তার মানে তো তুমি আলাদা, তোমরা করেছো, আমরা করিনি, সাধারণ মানুষ করেনি এটা। চিরঞ্জিত দা, একটা খুব ইন্টারেস্টিং জায়গা যখন হুম, তুমি দেশে লিখ সাংবাদিকতা করছো, যখন তুমি একমাত্র মানুষ যে সত্যজিৎ রায়ের সন্দেশ পত্রিকায় একমাত্র যদি মানুষ যে নাকি অ্যাক্টার এবং স্টার, যে নাকি সত্যজিৎ রায়ের ও বিষেতে সন্দেশে তুমি সিকিম ডকুমেন্টারি করতে গিয়েছিলেন, উনি তখন বলেছিলেন তুমি এবার কাভার পেজটা তুমি ইলাস্ট্রেট করবে, হ্যাঁ, তুমি সেখানে করবে। এবং সেই জায়গা থেকে সত্যজিৎ রায়ের সান্নিধ্য, শৈল চক্রবর্তীর তো বিশাল সান্নিধ্য, সে বলার অপেক্ষায় রাখে না। বাবাকে দেখেই তোমার এক মেন্টাল ম্যানিফেস্টো যাকে আমি বলে থাকি সেটা তোমার তৈরি হ্যাঁ, হয়েছে একেবারে। এক্স্যাক্টলি। যেটা যখন তুমি নাগপাশ করলে, তারপর প্রতীক প্রতিকার একের পর এক হিট ছবি তুমি তৈরি করছো, তখন তো এটা তুমি আগেও আমাকে বলেছিলে, আজকে দর্শক আহ যখন শুনবে এটা, আহ এই যে দীপক, তখন দীপক আস্তে আস্তে আড়ালে চলে যাচ্ছে, তুমি যেটা আমাকে বলেছি তখন। দীপক এবং চিরঞ্জিত, কারণ তুমি এসেছিলেই বেটার ফিল্ম বানানোর জন্য ইন্ডাস্ট্রি, তখন দীপক আর চিরঞ্জিতের মধ্যে কি কোনো কথা হতো? হ্যাঁ, প্রতিনিয়ত কথা যেমন হতো যে এটা ঠিক করছি কি, চিরঞ্জিত হয়েছিস তুই, হয়ে কি ঠিক করছিস, আমার বদনাম করছিস না তো, এ রেগুলার কথা হতো তখন, সঙ্গে সঙ্গে বলতো। আসলে কি হলো, দীপক চিরঞ্জিত হয়ে গিয়ে, হ্যাঁ কম্পালশন ছিল, যার জন্য নামটা পাল্টে দিয়েছিলাম। আমিও জানতাম যে কমার্শিয়াল সেট আপের একটা অন্য অ্যাক্টর দরকার হবে, মানে অন্য আইডেন্টিটি দরকার হবে। সেই জন্যে আমিও সবার সঙ্গে, ইন্টেলেকচুয়ালদের সঙ্গেই আমি আছি, আমিও কিন্তু দীপককে তুলে রেখেছিলাম ইন্টেলেকচুয়াল ছবির জন্য, ইন্টেলেকচুয়াল ফিল্ম বানানোর জন্য। শুধু তার একটা একে ফর্মকে আমি পাঠিয়ে দিয়েছিলাম, মানে আই উইল হ্যাভ, আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে আই নিড টু অ্যাক্ট ফ্রম দীপক টু চিরঞ্জিত রোল, তারপরে চিরঞ্জিত থেকে আবার সেই ক্যারেক্টারটা, অন্য ক্যারেক্টার যেটা করি সেটা করতে হয়। মানে আমার দুটো ট্রানজিশন আছে, দীপক থেকে চিরঞ্জিত, তারপরে চিরঞ্জিত থেকে প্রতীক, মানে এরকম ট্রানজিশন আছে, রাজকুমার এইসব হতে হয় তখন। কিন্তু অন্যদের একটাই সিঙ্গেল, তার নিজের নাম থেকে ওইখানে গেলে পৌঁছতে হয়, ক্যারেক্টারে পৌঁছতে হয়। তো এটা আমি যে করেছিলাম তার কারণে ওইটাই, সেই সমরেশ বোসের মতো আর কি, মানে যেরকম অমৃত কুম্ভের সন্ধানে একভাবে লেখেন তিনি, তখন তার নাম আলাদা হয়, আর যখন বিবর লেখেন, প্রজাপতি লেখেন, তখন সমরেশ বসু হিসেবে লেখেন, এরকম আর কি। কালকুট আলাদা, কালকুট আর একে ভাগ করে দিয়েছেন। উনিও এটা খুব ভালো বুঝতে পেরেছিলেন যে এই দুটো সত্তা লাগবে দুটো ধরনের লেখার জন্য। এক্স্যাক্টলি আমিও তাই
যদিও দীপক হিসেবে পরে যখন সিনেমা করেছি তখন যেমন আমি চতুষ্কর্ণ করার পর যেমন আমায় বলেছিল যে এটা কিন্তু বলেছিল আমার ডিরেক্টর সুজিত বলেছিল যে এটা কিন্তু দীপক পাঠ করে, যেটা কিন্তু চিরঞ্জিত পাঠ করেনি। বললাম হ্যাঁ এক্স্যাক্টলি, আমারও তো এই মনে হচ্ছে। দীপক অনেকদিন বাদে পাঠ করে, মাঝে মাঝে একটা করে ছবি পায় তখন পাঠ করে, বাড়িওয়ালি করে কি এটা করে এরকম করে। তো এটাতে আমি করেছি, তাহলে একটা কাজ কর, নিউ কামার দীপক চক্রবর্তী বললে এটাতে আমার নাম থাকবে টাইটেলে। না না সেটা হবে না। কেন হবে না? না চিরঞ্জিত সেলেবল, দীপক সেলেবল না। খুব মজার, মানে আমার নিজের নিজের জীবনের গল্পটাই খুব মজার, আমার আইডেন্টিটিটা খুব মজার। এটা নিয়ে একটা ছবি করা যায় আর কি, মানে একটা লোক পুরো দুরকম ভাবে চলে, মানে তুমি ডক্টর জেকিল মিস্টার হাইড বলো আর যাই বলো না কেন, মানে ব্যাপারটা হচ্ছে দুভাবে আসে সে। তো এই যে মজাটা, এই যে জীবনের মজাগুলো, এইগুলো সব আমি নিচ্ছি, আমার কাছে কোনোটাই ফ্রাস্ট্রেটিং নয়, কোনোটাই ডিপ্রেসিং নয়, কিচ্ছু নয়। আই এম ভেরি হ্যাপি ইন মাই ওন ওয়ে। আমি সব নিয়েই খেলি। এই যে পেছনে আমার ছবিগুলো রয়েছে, এগুলো এখানে বসে বসে আঁকছি এখন। এই ধরো একটা ছবি দেখলে বুঝতে পারবে, একটা গোল্ডেন ট্রি করছি, দেখো এটা ফুল গোল্ড ট্রি। এরকম তো হয় না, এরকম সিরিজ করছি, পুরো 8টা ছবির সিরিজ হচ্ছে এটা। এখন এই যে গোল্ডেন ট্রিটা আমি করছি, এটাও কমার্শিয়াল বলতে পারো তুমি। অন্য লোক বলবে, ইন্টেলেকচুয়াল বলে, সোনা হয় নাকি, সোনার গাছ হয় নাকি, ও তো গপ্পে হয়, রূপকথা হয়। আমি রূপকথাটাকে একটু ঘরে নিয়ে আসছি, আমার মেয়ের ঘরে। এরকম 8টা ছবি দিয়ে সাজাচ্ছে, প্যানেলটা সাজাচ্ছি। কোথাও একটু নদী আছে আর কোথাও এই সোনালী গাছগুলো আছে। তো ফলে আমি ইটস মিক্সচার। যখন যখন তার যে টেক্সচারটা করছি, যখন ওপরে এটাতেই দেখাচ্ছি, আমি যখন ওপরে স্কাই টেক্সচারটা করছি তখন কিন্তু এটা আবার দেখো একটু ইন্টেলেকচুয়াল টাচেস, মানে এই পার্টটা, এই পার্টটা কিন্তু অন্যভাবে করা। তো এরকম আর কি, হ্যাঁ ইটস মিক্সচার অফ আর্ট অ্যান্ড কমার্শিয়ালিটি আর কি। এইরকম ভাবে মজা করে চলি। তবে আমি সবাইকে একটাই কথা বলছি, ওরে বাবা অ্যাক্টর বানা, ভালো কথা, অ্যাক্টর হোক, এটা আমি চাই। কিন্তু আমার যেটা মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিটা বাঁচা দরকার। না বাঁচলে কিছুই হবে না, কোনো ইন্টেলেকচুয়াল ছবিও হবে না। এটা ঋতুপর্ণ কিন্তু বারবার বলতো। অ্যাকচুয়ালি কমার্শিয়াল সেট আপের উপর ইন্ডাস্ট্রি বাঁচে, ইন্ডাস্ট্রি বাঁচলে তবে বেটার সিনেমা হয়, ক্লাসিক কোনো হয়, করা যায়। এই যে তুমি বলছো কমার্শিয়াল সিনেমা বাঁচলে তবে ইন্ডাস্ট্রি বাঁচবে, এখনকার যারা ডিরেক্টর, আমি নাম করছি না কারণ কাউকে তো মানে আমার ছোট করা বা আমাদের ছোট করার উদ্দেশ্য না, একেবারে কোনো উদ্দেশ্য নেই, আমি আমাদের উদ্দেশ্য না, আমি নাম করছি না। এই যে তোমাদের সময় একটা ছবি যেটা নাকি আমার খুব ইন্টারেস্টিং লাগে, 2 রকম শো ভাগ হতো, 3টে 6টা 9টা, 2টো 5টা 8টা, মানে আমি ওইভাবে মানে পোকা হয়ে সিনেমা দেখে বড় হয়েছি। এই হঠাৎ একটা সময় এলো একটা ছবিতে একটা শো, তারপরে একটা ইংরেজি ছবি নয় হিন্দি ছবি, তারপরে আরেকটা ছবিতে হয়তো ধরো আরেকটা শো। এই যে একটা ডিভাইড হয়ে যাচ্ছে, এর ফলে তো দর্শকও ডিভাইড হয়ে যাচ্ছে না। দর্শক আমার আমার সময় হচ্ছে আমি এটা দেখবো, সারাক্ষণ চলছে, যে যখন 2টায় পারবে দেখবে, যে 6টায় পারবে দেখবে। এখনকার সময় তো আরো, কারণ এখনকার সময় মানুষের কাজের কোনো শিডিউলটি নেই। তখন যেমন 10টা 5টা ছিল, 100 মানুষ দেখতে পাচ্ছে, এখন তো সেসব নেই। এই বিভাজনের ফলে কি দর্শকদের উপর খুব এফেক্ট পড়ছে, তোমার কি মনে হয়? হ্যাঁ একদমই পড়ছে তো, 100% পড়ছে। দর্শকদের ইন্টারেস্ট, সাধারণ লোকেরা কিচ্ছু করে না, কোনো প্রতিবাদ জানে না, কিছু করে না, জাস্ট দে লিভ। ওরা খালি হল থেকে বেরিয়ে যায় আর ঢোকে না। সেই রোগটাতে আমরা পড়ে গেলাম, মানে ওদের এত কুপিত হয়ে গেল ওরা, যে আমরা সেখানে পড়ে গেছি, সেই ছকটায় পড়ে গেলাম আর কি। এটা ঠিক না। আমাদের সবসময় শ্রেষ্ঠ ডিরেক্টরদের মাথায় করে রাখতে হবে, সেটা ঠিক আছে, ফর ইন্টেলেকচুয়ালস সব ঠিক আছে। আবার কমার্শিয়াল যারা ডিরেক্টর, যারা ছবি করবেন, যারা হিট লাগাবেন, মানে হিট লাগাবেন যিনি, আমার সোজা কথা, সেই ডিরেক্টরদেরও মাথায় করে রাখতে হবে। এই দুজনকেই মাথায় করে রাখতে হবে, কাউকে পায়ের নিচে ফেলা যাবে না।
মানে তুমি যেটা বলছো যে লক্ষ্মী আর সরস্বতী সহবাসটা ঠিক মতো আমাদের ব্যালেন্স একদম না, এটা ব্যালেন্স হচ্ছে না। আগে ছিল, কিন্তু আগে কোনো কোয়ালম ছিল না, মানে কোনো ঝগড়া ছিল না। সত্যজিৎ রায়ের সঙ্গে কমার্শিয়াল সেট আপের কোনো ঝগড়া ছিল না, উত্তম কুমারের কোনো ঝগড়া ছিল না, বা তখনকার ডিরেক্টরদের। বরঞ্চ তিনি খুব তাদের ভালো বলতেন। বেশ বেশ কিছু ছবিকে মানিকদা খুব ভালো ছবি বলতেন, খুব ভালো ছবি বানিয়েছে বলছেন। অজয় করের ছবি খুব ভালো বলতেন উনি, তপন সিনহাকে খুব ভালো বলতেন উনি। এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে। আর এই ইন্টেলেকচুয়াল এইটা জিনিসটাকে মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য কি হচ্ছে, অ্যাক্টররাও মনে করছে তারা কমার্শিয়াল ছবিটা ট্র্যাশ ছবি করে, আর ইন্টেলেকচুয়াল ছবি করলেই সে বিরাট, তার নাম সেই নামটাই খালি তারা সাংবাদিকদের কাছে উল্লেখ করে, আর বাকিগুলো বলার মতো নয়। এরকম হয়, এগুলো ঠিক না। পাগলু বললেই খারাপ, আর একটা বুনো হাঁস বললে ভালো, হতে পারে না। সবই ভালো, এটা বুঝতে মাথায় পারছি। রাখতে হবে আর কি। 80s এ যখন তুমি কাজ করতে এলে চিরঞ্জিত দা, হ্যাঁ, তখন ইন্টারেস্টিংলি দেখা গেছে প্রতীক প্রতিকা ছবিগুলো এখনো চললে হ্যাঁ, একটা অন্তত একটা বাঙালি সেন্টিমেন্ট আমরা দেখতে পাচ্ছি, বাঙালি সেন্টিমেন্ট, হ্যাঁ, মর্যাদায় একটা গল্পগুলো পুরনো বাড়ি গল্পগুলো রক্ষা, আমাদের আরো কাছাকাছি হতো, কাছের ছিল। মর্যাদায় একটা এই আর কি। পুরনো বাড়ি রক্ষার জন্য তার ছেলের সংগ্রাম দেখতে হুম, পাচ্ছি, যেটা নাকি একান্নবর্তী সংগ্রাম আমরা দেখতে পাচ্ছি। হুম, আমরা যদি দেখতে যাই ফিরিয়ে দাও, যদি দেখি তোমার ছবির কথাই বলছি, প্রত্যেকটা তুমি ডিরেক্টর, ফিরিয়ে দাওর কথা বলছি, ফিরিয়ে দাও যদি আমি দেখতে পাই, সেখানেও তাই আমি দেখতে পাচ্ছি যে একটা পাহাড়ি ছেলে, সে পাহাড়ি ছেলে মাকে নিয়ে যখন শহরে আসছে, শহরের যাতনা বঞ্চনার শিকার সে হচ্ছে, মাকে হসপিটাল থেকে মাদার সেন্টিমেন্ট কাজ করছে একটা। হ্যাঁ, এখন সমস্ত ছবির মধ্যে সঠতা, কপটতা, সাইকো, বা ধরো এই ধরনের একটা জায়গা চলে আসে ম্যাক্সিমাম, আমি সব বলছি না, হ্যাঁ, ওটা, ম্যাক্সিমাম। এটা কি হ্যাঁ, সমাজ জীবন বদলে গেছে, নাকি না সিনেমাটাকে ইচ্ছা করে বদলে দিয়ে সেটাকে সমাজ জীবনের উপর রিফ্লেক্ট করা হচ্ছে? কিছুটা তাই, কিছুটা তাই। যার কারণে, যে কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে সমাজ থেকে, বৃহত্তর সমাজটার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা হচ্ছে মুশকিলটা আর কি। ভীষণ বিদেশ ছবির ফলো হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে, বিদেশি ছবির সেন্টিমেন্ট গুলো ফলো করছে ওরা, ইত্যাদি ইত্যাদি আর কি। আরেকটা মা জায়গা, মা বোন ভাইয়ের গল্প দেখতে চায়, বাবার এইসব গল্প দেখতে চায়, বন্ধুর গল্প দেখতে চায়, এইসব হয়। তো সেইগুলো আজকাল ওইসব হয় না ওরম ভাবে। আরো বেশি ছোট এরিয়াতে চলে গেছে মনে হচ্ছে। একটা মানুষের মানসিকতা নিয়ে ছবি হয়, দুটো মানুষের রিলেশন নিয়ে ছবি হয় না। এই আর কি প্রবলেম। যেটা বলছি চিরঞ্জিত দা, যখন এইটিজে যেই জায়গাটা, যখন তুমি তখন একটা রেড়ে রব উঠেছিল যে হ্যাঁ, এ হিন্দি ছবির কপি, এই বলতে বলতে আরেকজন চলে এলো, এক থেকে দুইজন হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, দর্শক এখন আসতে শুরু করছে 10টা ইয়ে। হ্যাঁ, যে রিরে হচ্ছে যে হিন্দি ছবির কপি হচ্ছে, ভীষণ ভাবে কপি হচ্ছে হিন্দি ছবির। তখন তুমি একটা ফিল্ম ফেস্টিভ্যালে তোমার একটা লেখা বেরিয়েছিল, তুমি সেই লেখাটা আমি দেখেছিলাম, তুমি বলেছিলে এই কপি জিনিসটা মাথা থেকে তুলে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কারণ মাস এইটাকেই দেখতে চায় সেখানে। আরেকটা কথা তুমি বলেছিলে যে বার্তুলুচি গোদার, যাদের সব ছবি তুমি বলছো, এই ছবিগুলোকে জনসাধারণের কাছে একটু সহজ করে আমাদের কাছে পৌঁছাতে হবে মাসের জন্য, নাহলে মাস সেই ওই বিশাল বিশাল থিওরি মাসের মাথায় ঢুকবে না এই জিনিসটা। হ্যাঁ, তো যে এই কোনো যে সময় তাই। মানে খুব ডিফিকাল্ট যে ফিলোসফি গুলো আছে, সেই ফিলোসফি গুলো থেকে ভেঙে আমরা বুঝতে পারি না হয়তো অনেক সময়, সেগুলো পড়লে হয়তো বার্টন রাসেলের বই পড়লে হয়তো আমরা বুঝতে পারি না থিওরিটা, কিন্তু সেই কথাটাই রামকৃষ্ণদেব বড় সরল ভাবে বলেছেন, তখন আমরা বুঝতে পারি, সেটা অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে যায়। এইটা আমাদের বুঝতে হবে যে সরলতা, একটা শক্ত জিনিসকে সরল করে বলা, সেটা কিন্তু আরো শক্ত কাজ, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট জব। শক্ত ভাষায় শক্ত জিনিস ডেসক্রাইব করা অনেক সহজ, কিন্তু সরল ভাষায় শক্ত জিনিস ডেসক্রাইব করা খুব শক্ত। সহজ কথা যায় না বলা সহজে, রবীন্দ্রনাথের ভাষা। হ্যাঁ, এইটাই তো প্রবলেমটা, যে কারণে আমি যখন অনেক সময় আমার ফাংশনে অনেক সময় বলতাম না, আমি আইনস্টাইনের যখন থিওরি অফ রিলেটিভিটি বোঝাতো, মানে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, অনেক সময় বলতাম যে এই যে অজস্র লোক, আজকে 30,000 40,000 লোক আমাকে দেখছেন স্টেজের উপরে অধীর আগ্রহে, এই সুযোগটা আমি নিচ্ছি একটু, যেহেতু আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, আমার উপর লাইট পড়েছে, আমার মাইক্রোফোন আছে, আপনাদের নেই,
আপনারা দেখছেন আমাকে, বিস্ফারিত চোখে দেখছেন। এই সুযোগটা নিচ্ছি, নিয়ে আমি আপনাদের একটা কথা বলছি, সেটা যে পৃথিবীর বহু জিনিস আছে। আপনারা লতা মঙ্গেশকরের গান শোনেন, কাজী লতা মঙ্গেশকরকে আপনারা চেনেন, বোঝেন। রবিশঙ্করের সেতার শোনেন তো বোঝেন, মূর্ছনা বোঝেন। আপনারা অমুকের নাচ দেখেন, বোঝেন। অমুকের অভিনয় দেখেন, বোঝেন, তাই তাকে চেনেন। কিন্তু আপনারা একজনকে চেনেন, তার নাম অ্যালবার্ট আইনস্টাইন। এবার তিনি কি করেন? তিনি যে থিওরিটা প্রচার করেছেন, একটা থিওরি, সেই থিওরিটা যখন এস্টাবলিশ করে নোবেল প্রাইজ পেয়েছেন, সেইটার সম্বন্ধে আপনার নামটা কি জানেন? হাত তুলুন তো দেখি। দেখলাম বিশাল সংখ্যায় হাত তুললো সবাই। তার মানে ওরা অ্যালবার্ট আইনস্টাইনের নাম শুনেছে। হয়তো অ্যালবার্টটাও জানে না, কিন্তু আইনস্টাইন জানে। এই আইনস্টাইন এর কাজটা কি করেছে? লতা মঙ্গেশকর যেমন গান গেয়েছে, ও ফুটবল খেলেছে, ও ক্রিকেট খেলেছে, সচিন তেন্ডুলকার, ওটা তো বুঝতে পারছি। কিন্তু আপনি তাহলে নামটা জানেন কি করে? আর একে কেন পৃথিবীর শ্রেষ্ঠ সায়েন্টিস্ট বলা হয়? তো আপনাদের অধিকার আছে এটা জানার, কিন্তু আপনাদের কেউ জানাচ্ছে না, আপনাদের মতো করে জানাচ্ছে না। সো আই এম এক্সপ্লেনিং উনি কি করেছেন, সেটা আমি দুটো এক্সাম্পল দিয়ে তো আপনাদের বলি। বলে সেটা আমি বলেছিলাম ওদের, তারা হাততালি দিয়েছিল। আইনস্টাইন বুঝে হাততালি দিয়েছিল। এই সাধারণ, যাদের সকল নির্বোধ বলা হয়, যারা অপদার্থ বলা হয় যাদের, আর তাদের সঙ্গে এই যে আমি তাদের এই অধিকারটা আছে বলে তাদের জানিয়েছিলাম, তাদের, এবং সেটা তাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করেছিলাম, এইটাকে তারা সাধুবাদ জানিয়েছিল। যে এই একটা লোক কিন্তু বলল যে এটা আমাদের জানার কথা, সেটা বলল এবং সে জানালো। রিলেটিভিটি থিওরি, সেটা বোঝানোর জন্য দুটো এক্সাম্পল আমি কি দেব? খুব সিম্পল ভাবে বলেছিলাম আমি, মানে বিশাল শক্ত একটা ম্যাথমেটিক্স কে খুব সহজ ভাবে বলেছিলাম। ধরো তুমি একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছো, স্টেডিয়ামের মাঝখানে, চারপাশে একটা রাস্তা আছে গোল করে। সেই রাস্তাতে একটা জিপ ছুটছে, হুড খোলা জিপ। তুমি দাঁড়িয়ে দেখছো, তুমি দেখছো ওই জিপের মধ্যে বসে যে চালাচ্ছে চালাচ্ছে, আর পেছনে যে দুজন বসে আছে তারা বল লোফালোফি করছে একটা, বা কমলা লেবু লোফালোফি করছে, মানে ছুটছে হাতে আবার ধরছে। তুমি এখানে দাঁড়িয়ে, মাঠের মাঝখানে দাঁড়িয়ে চারপাশে যে ঘুরছে, এদের বল ছোঁড়াটাকে কিভাবে দেখবে? কারণ গাড়িটা তো চলছে, তাহলে বলটা যদি এখানে ছড়ে, তাহলে বলটা, গাড়িটা তো এগিয়ে গেল, তাহলে বলটা এখানে ধরবে কি করো? কিন্তু ও তো ছুটছে আর ধরছে, ছুটছে আর ধরছে। তার মানে তুমি এখান থেকে যেটা দেখছো, সেটা যে বলের গতিটা হচ্ছে এরম 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 করে এগিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এরম 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 এইভাবে যাচ্ছে কমলা লেবুটা বা বলটা। আর তুমি এখানে আছো, এখানে সরে আসছো, ধরে নিচ্ছ, আবার এখানে ছুটছো, এখানে সরে আসছো, ধরে নিচ্ছ। তুমি দেখবে এরম 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 কার্ভে দেখবে মুভমেন্টটা কমলা লেবুর। আবার যদি তুমি গাড়িতে থাকো, তাহলে তুমি দেখবে স্ট্রেট উঠছে কমলা লেবুটা, স্ট্রেট পড়ছে, স্ট্রেট উঠছে, স্ট্রেট পড়ছে। তার মানে তুমি দুটোই কিন্তু সত্যি। এটাও সত্যি, মাঠের মাঝখানে দাঁড়িয়ে যেটা দেখছিলে এরম 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 করে যাচ্ছে, সেটাও সত্যি। তার মানে দুটো সত্যি হয়, নট নেসেসারিলি সত্যি একটা। এই যে দুটো সত্যি, এটারই নাম হচ্ছে রিলেটিভ থিওরি, থিওরি অফ রিলেটিভিটি, আপাত আপেক্ষিক। আপেক্ষিক। এইবার এইখান থেকে তুমি একটা তারা দেখছো, রোজ দেখো তারাটা, তোমার বাবা দেখিয়ে দিয়েছে ওই তারাটা, ওটার নামেই। কোনো একটা সময় এই তারাটা কিন্তু মারা গেছে, হয়তো 50 বছর আগে, কিন্তু তারাটা থেকে রোজ যে লাইটটা তোমার চোখে এসে পড়ছে বলে তুমি দেখছো, যেহেতু এই গতিপথটা পেরুতে, এই সমস্ত জায়গাটা পেরুতে একটা আলোক, কত আলোক বর্ষ লেগেছে ওর, সেই এত আলোক, আবার আলোক বর্ষটা বোঝাতে হবে, সেটা হচ্ছে আলো যত জোরে যায়, সেটা 1 বছরে যত যাবে সেটা হচ্ছে আলোক বর্ষ। তার মানে বিশাল দূরত্ব।
আলো তো জানো তোমরা ঝাট করে যায়, তাহলে এই আলোটা যত 1 বছরে যাচ্ছে সেটা হচ্ছে আলোকবর্ষ, তার মানে কত দূর। সেই দূরত্ব করতে করতে সে তোমার চোখে আসছে। সেই জন্য যদি ওইখানে ওই সোর্সটা বা তারাটা মারাও যায়, তাও তুমি হয়তো আগামী 50 বছর তাকে রোজ দেখবে আকাশে, 50 বছর বাদে হয়তো দেখবে নেই, তুমি হয়তো বাঁচবেই না ততদিন। তার মানে সারা জীবন ধরে তুমি ওই তারাটাকে ওখানে দেখছো, আসলে তারাটা 50 বছর আগে মারা গেছে, ডিস্ট্রয়েড হয়ে গেছে। তার মানে তুমি যেটা দেখছো এটা সত্যি, আর যেটা সায়েন্টিস্ট আবিষ্কার করেছে তারাটা নেই, মারা গেছে, সেটাও সত্যি। আবার সেই আপেক্ষিকতা, দুটোই সত্যি। এইটা প্রথম এই ভদ্রলোক দেখিয়েছিলেন, যার নাম আলবার্ট আইনস্টাইন। সেই জন্য তিনি বিখ্যাত। তুমি চিন্তা করো, একটা ফাংশন রাত্রিরে, জানুয়ারির রাত্রির 11টা 12টার সময়, রাত্রির 1টার সময় একটা ফাংশন, যেখানে সমস্ত ছেলে মেয়েরা বসে আছে, মহিলারা বসে আছে, পুরুষ বসে আছে, 30-40 হাজার লোক, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডায় তারা ফাংশন দেখতে এসছে, নাচ গান এইসব দেখতে এসছে। হ্যাঁ, তো সেই জায়গাতে, সেইখানে হিন্দি গানের বদলে, নাটকের বদলে আমি আইনস্টাইন বোঝাচ্ছি। এ বোধ হয় আমি পারি, আর কেউ পারে না বোধ হয় এসব করতে। এবং মন্ত্রমুগ্ধের মতো শুনলো, হাততালি দিল, মজাটা পেলো তারা। আলাম বাকি এটাকে যদি আরো ভালো বুঝতে হয়, তাহলে কাল সকালে তোমরা যারা স্কুল কলেজে পড়ছো না, তারা চায়ের দোকানে গিয়ে মাস্টারমশাইদের ধরে নেবে, তারা আরো ভালো করে বুঝিয়ে দেবে তোমাদের এটা। হ্যাঁ, তুমি একবার বলেছিলে E=mc², যেটা সেটা তাদের মতো করে আমাকে বোঝাতে হবে, এটা কৃষককে কৃষকের মতো করে বোঝাতে হবে। হ্যাঁ, তাহলে আমি কোনোদিন যদি বুঝতে পারবে না, তার মানে কিছুতেই হ্যাঁ, বুঝতে পারবে না, পড়ে বুঝতে পারবে না, কিছুতে বুঝতে পারবে না। হুম, 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 সেটাই। চিরঞ্জিত, তুমি যখন যখন ফার্স্ট 80s আমরা দেখতে পাচ্ছি, তিনজন নায়ককে আমরা দেখতে পাচ্ছি, হুম, চিরঞ্জিত, প্রসেনজিৎ এবং তাপস পাল। যেটা আমরা দেখতে পাচ্ছি, এইদিকে গুরুদক্ষিণা মারমার কাটকাট হয়ে চলছে, ওইদিকে প্রতীক প্রতিকার এগুলো চলছে, হুম। সবকিছু চলছে এগুলো। ওইদিকে বুম্বাদার তখন আশা ভালোবাসা এই ধরনের ছবি চলছে, সবকিছু চলছে। আজকের দিনে যে একটা কম্পিটিশন, হেলদি শব্দটা উঠে গেছে, কম্পিটিশনটা কম্পিটিশন নেই। হ্যাঁ, একটা চলে এসছে কালচারের মধ্যে একটা অদ্ভুত অসভ্যতা চলে এসছে। তোমাদের সময়টা কেমন ছিল? তোমাদের তিনজনের মধ্যে কি কালচারাল এক্সচেঞ্জ হতো? যেমন আমি এই প্রশ্নটা করলাম এই কারণে, যেমন সৌমিত্র চট্টোপাধ্যায় উত্তম কুমারকে ফোন করে বলতো যে তোমার ছবি খুব ভালো লাগলো, উত্তম কুমার বলতো। তোমাদের সময় এইটিজে হ্যাঁ, কি এই হ্যাঁ, সময়টা ছিল? অনেকটাই হতো। যেমন আমরা তিনজন মিট করেছিলাম একবার, সেবার কথা হচ্ছিল যে কার কোন রোলটা করতে ভালো লাগে। তো তাতে আমি বলে বলে বলছিলাম তাপস পালের দুটো রোল, তাপসের সামনেই বলছিলাম সাংবাদিকদের, সানন্দার সাংবাদিকদের, যে তাপসের দুটো রোল, দাদার কীর্তি এবং সাহেব, এ দুটো আমার প্রচন্ড করতে ইচ্ছে করে, কিন্তু আমি কখনোই পারবো না এটা করতে, কারণ তাপস এত ভালো করেছে, হি ইজ জাস্ট অসাধারণ। আমার ইচ্ছে করছে হয়তো করতে। আর উত্তম কুমারের কোন রোল আমি ভাবি না আমার করার সম্ভব, কারণ উনি এমন একটা উচ্চতায় সেটাকে প্রেজেন্ট করে গেছেন, যেটা আমার পক্ষে পসিবল হবে না, আমি অত ট্যালেন্টেড নই। এই যে জায়গাটায় তখন তো এইটা একটা, দিতে হবে ভাই, দিতে হবে। বুম্বা আমায় ফোন করে বলেছে আমার ছবির কথা, খুব ভালো প্রশংসা করেছে, খুব হয়েছে, আমাদের মতো এরকম হতো। এই যে সেই সময়টা একদম ভীষণ কাগজপত্রে লেখা হতো। হ্যাঁ, যে হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর এরকম ভাবে কাগজপত্রে, আমি বুঝি তোমাদের হ্যাঁ। মধ্যে কথা বলছি, যে একটা 1 নম্বর। একটা একটা ছোট্ট ঘটনা মনে পড়লো। চতুষ্কোণ করার পর একটা পার্টি হচ্ছে, সে পার্টিতে সবাই এসছে, খুব জোর পার্টি হচ্ছে, দারুণ হয়েছে, ছবিও ভালো চলছে, সেসব পার্টি হচ্ছিল। তো আমি একটা টেবিলে বসেছিলাম, সেখানে কথা হচ্ছিল বসে সব, হঠাৎ যিশু এলো। যিশু এসে বললো, যিশু তো আমার ছবিতে পাঠও করেছে, তো অনেক অনেক দিন ধরে পাঠ করছে ও। তো ও এসে বললো, তুমি আমার মরতে কেন এলে? মানে কি,
শুনতে কিরকম লাগছে কথাটা? এমনিতে শুনতে খারাপ লাগছে, তাই না? মানে তুমি আবার কেন ফুল ফ্লেজেড এলে একটা সিনেমাতে, এরকম একটা রোল করলে। কিন্তু আসলে পুরো জিনিসটা কিন্তু প্রশংসা, সাংঘাতিক প্রশংসা করছে। মানে আই ডেয়ার টু অ্যাক্ট উইথ ইউ, মানে আবার তুমি এসে যাও, মানে আবার আমার জায়গায় চলে গেল, আমাদের জায়গা, এইটা মিন করেছে ও। তো এরম প্রশংসা হয়, করা যায়, করা হয়। মানে এতই মুগ্ধ হয়ে গেছে ছবি রোলটা দেখে, বা লোকের মুগ্ধ হয়েছে সেটা ও জানে, সেই কারণে এই কমেন্টটা করেছিল। তুমি যখন চতুষ্কোণের কথা বললে, আমি হ্যাঁ, দর্শকদের অনুরোধ করবো আরেকটা ছবি বারবার আপনারা দেখুন, অবৈধ। বারবার হ্যাঁ, আপনারা দেখুন। হ্যাঁ, সেই একদম। ছবিটা বারবার দেখলে হুম, আপনারা বুঝতে পারবেন একটা মানুষ কতটা নিজেকে ভাঙতে পারে উইদাউট এনি কসমেটিক মেকআপ। উইদাউট এনি কসমেটিক মেকআপ হ্যাঁ, একটা লোক কিভাবে ভাঙতে পারে। একটা হ্যাঁ, লোককে যখন মারছে, যে লোকটা হ্যাঁ, 10টা লোককে মারছে, সেই লোকটাকে যখন হকাররা পুনর্বাসনের জন্য হকারদেরকে উচ্ছেদ করা হচ্ছে, হকাররা যখন তাকে চন্দন সেন তাকে মারছে বা মারতে আসছে, এরকম একটা দৃশ্য। সেইখানে লোকটি হেঁটে হেঁটে যখন আসছে একটা কাচের জায়গায়, লোকটির ফেসিয়াল এক্সপ্রেশন, লোকটি যখন বডি ল্যাঙ্গুয়েজ। বডি ল্যাঙ্গুয়েজ, কাঁচের দিকে তাকাচ্ছে, একটা শপিং মল ঠিক না, ওটা একটা কাঁচের জায়গায় তাকাচ্ছে, তাকানোর সঙ্গে সঙ্গে লোকটি চলে যাচ্ছে ফ্ল্যাশব্যাকে, একটা বালুকা বেলায় একটা সমুদ্র আসছে, সেটাকে ভেঙে দিচ্ছে। এই যে জায়গাগুলো, টুকরো টুকরো জায়গাগুলো একটা হ্যাঁ, এতে অভিনেতাকে কিছু এতে এতে কিছু লাগেনি করতে, মানে চেহারায় কিছু চেঞ্জ আনতে হয়নি, প্রস্থেটিক মেকআপও লাগেনি, কিছুই লাগেনি। চিরঞ্জিত দা, এই যে অবৈধর মতো চরিত্র, চতুষ্কণের মতো চরিত্র, অবৈধ কিন্তু সাধারণ মানুষ কানেক্ট করেছিল, কারণ ওখানে হকার সেন্টিমেন্ট একটা ছিল, হকারদের পুনর্বাসন ব্যাপারটা একটা ছিল, গরিব মানুষদের একটা ব্যাপার ছিল, হ্যাঁ, হ্যাঁ, যেটা সাধারণ মানুষ কিন্তু খুব কানেক্ট করেছিল। সেটা চতুষ্কণের ক্ষেত্রে অতটা হয়নি, সেটা হয়েছিল। চিরঞ্জিত দা, তোমার কখনো মনে হয় না যে এই যে চতুষ্কোণ হোক বা হোক, বৈধর মতো ছবি আরো করতে ইচ্ছা করে না তোমার? হ্যাঁ, হ্যাঁ, এই নিশ্চয়ই ধরনের করতে ইচ্ছে করে, করতে করতে ইচ্ছে করে, করি আমি ছবি এরকম। আমি মাঝে মাঝে ছবি করি এরকম, ভালো এরকম স্ক্রিপ্ট পেলে তো করি ছবি। না, তুমি এখন এত চুজি হয়ে গেছো কেন? আগে তো এত চুজি ছিলে না এইটিজে, না, এত চুজি হয়ে গেছো। হ্যাঁ, কারণ অনেক ছবি করে ফেলেছি, 250-র উপর ছবি হয়ে গেছে। হ্যাঁ, এমনি জেনারেল ছবি সিনেমার সম্বন্ধে আমি একটুখানি ওই ইন্টারেস্টটা নেই আমার আসলে, অত ইন্টারেস্টেড না, আরো কিছু করতে চাই, ছবি আঁকতে চাই, গান গাইতে চাই, অনেক কিছু করতে চাই আর কি। সেই জন্য ওরা অত অত ইন্টারেস্ট পাই না আমি। হুইল নিয়ে কাজ করতে চাই, আমার কত রকম কাজ তো। বেড়াতে চাই, যেমন এখানে এসছি, বেড়াতে এসছি, ভাল লাগছে খুব বেড়াতে। এই যে তুমি ডিরেকশন যখন দিতে এলে, মর্যাদা, হ্যাঁ, হ্যাঁ, ফিরিয়ে দাও, ভয়, ভয় তো একটা অন্যতম প্রিয় ছবি অনেকেরই যারা দেখেছে। ভয়ের মধ্যে কমার্শিয়াল ছবি, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম, লক্ষ্মী এবং সরস্বতী সহবাস, এবং লক্ষ্মী এবং সরস্বতী সহবাস ছবিটির মধ্যে রয়েছে। সেখানে যেমন কমার্শিয়াল ছবির টাচও আছে, সেখানে আর্টিস্টিক টাচও আছে, আর্টিটুন যাকে আমরা বলে থাকি। অনেক হুম, হুম, দৃশ্য আমি এখন বলতে পারি সেইখানে, যে যারা দেখেছেন ভয় তারা জানেন। আহ এই যে ভয় তো ন্যাশনাল অ্যাওয়ার্ডে মানে চলে গেছিল, হ্যাঁ, নমিনেশন পেয়ে নমিনেশন পেয়েছিল। নমিনেশন পেয়েছিল। তারপর সেখান থেকে তোমাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হলো। তুমি এটা আমাকে বলেছিলে যে একটা বলা হয়েছে একটা ইংরেজি ছবির নকল, আমার নামটা মনে পড়ছে না, ইংরেজি ছবি, আহ, একটা ছবির নকল। এইগুলো এইগুলো কি তোমাকে একটু হলেও কি তোমার খারাপ লাগে না, যে স্বীকৃতিটা সেই জায়গাটা একটা একটু না, না, লাগে না তোমার? খারাপ লাগে না, কারণ আমি এতটা পেয়েছি না, ও 10% না পেলেও চলবে, আমার মনে ন্যাশনাল হয়। অ্যাওয়ার্ড 10% বলছো? হ্যাঁ, হ্যাঁ, 10% না পেলেও চলবে, কারণ আমি আমি পাবলিক স্বীকৃতি পেয়েছি, পাবলিক স্বীকৃতি থেকে বড় জিনিস আমার কাছে কিছু নেই। কোটি কোটি লোকের স্বীকৃতি পেয়েছি, আমাকে বাংলাদেশে চেনে, আমাকে ইংল্যান্ডে, অস্ট্রেলিয়ায়, সব জায়গায় বাঙালি যেখানে আছে, ম্যাড্রাসে, দিল্লিতে, সবাই আমায় চেনে। আর সেটা কমার্শিয়াল ফিল্ম দিয়েছে আমায়, চিরঞ্জিতকে দিয়েছে, দীপককে চেনে না। তো সেখানে ওটা আমার খুব একটা কিছু হিসেবে ন্যাশনাল পেয়েছে। কত আর্টিস্ট আছে দেখ এখন সিরিয়াল করে, তো কি লাভ হবে? ভ্যালু আছে? এটা পেলাম, হ্যাঁ ঠিক আছে, টাঙানো থাকবে বাড়িতে নিশ্চয়ই,
কিন্তু আসল স্বীকৃতি হচ্ছে মানুষের স্বীকৃতি। কাজের স্বীকৃতি তুমি যেটা বলছো, কাজ করে যাওয়াটা। হ্যাঁ, পেলে খারাপ লাগবে না, ভালো লাগবে, কিন্তু ওটা এমন কিছু ব্যাপার না। তোমার কি ও- এখনো ডিরেকশন দিতে ইচ্ছা করে? হ্যাঁ হ্যাঁ, করে তো। করছো না কেন? দেবো, কোনো সময় দেবো, ভাল লাগলে ভালো, ঠিক ঠিক গল্পটা পেলে দেবো। একটা গল্প নিয়ে একটু নাড়াচাড়া চলছে আর কি, মানে রোজই নাড়াচাড়া চলে, গল্প দেখলে ছবি দেখলে মনে হয় একটা বানাই। একটা কেচুকুর থেকে উঠে পার্ট 2 নিয়ে একটু নাড়াচাড়া করছি আমি, যদি একটা করা যায়। ওই রকম হিলারিয়াস ছবি। হিলারিয়াস ছবির মধ্যে কি হচ্ছে, ওই ইন্টেলেকচুয়াল প্যাঁচ 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 পোঁচ লাগে না, এটা সুবিধে। ওটা আগে যেমন ছিল, কমার্শিয়ালি যেভাবে, মানে যেভাবে বানানো হতো, এখনো সেইভাবেই বানাতে হবে তোমাকে। ওর ভিতরে খুব একটা পরিবর্তন আসেনি, অত শর্টের বা এডিটিং এর অত কাটিং, অত, মানে কি বলবো, আধুনিকতা লাগে না খুব একটা। সেজন্য ওটা আমি পছন্দ করি এবং ওটা হয়তো করতে পারি। চিরঞ্জিত দা, তুমি তো বলছো যে কমার্শিয়াল ছবিতে সেরকম কাটিং লাগে না, কিন্তু ফিরিয়ে দাও একটা ছবি, যে ছবিটাতে না, অসাধারণ কিছু। কমার্শিয়াল ছবিতে লাগে না, না কমার্শিয়াল ছবিতে লাগে, কিন্তু হাসির ছবিতে লাগে না। আচ্ছা। লাফটার আহ, কমেডি, হিলারিয়াস কমেডি, তাতে অত লাগে না। তো তুমি এখনো যে আমাকে হিন্দি একা। হিন্দি ছবিগুলো দেখবি, প্রিয়দর্শনের ছবিগুলো সুপারহিট হচ্ছে, অমুক হচ্ছে, সে হাসির ছবিগুলো দেখবি, তাতে ওই ধরনের কোনো ইন্টেলেকচুয়ালিজম নেই, সিম্পল স্ট্রেট সিম্পল। সেই জন্য ওটা আমার মনে হচ্ছে ওটা করা ভালো। তাতে কেউ বলবে না উনি কিছুই জানেন না, বলবে না আর কি। ওটা ঠিক আছে, এরমই হয় ওটা। ভয়ের মতো ছবি করতে ইচ্ছা করে না? ভয় তো একটা মাস্টারপিস। খুব একটা করে না, কারণ কি হচ্ছে, ওটা করতে গেলে না ওই ট্রেন্ডে তোমার অনেকদিন থাকতে হবে। আমি যদি এখন ইন্টেলেকচুয়াল ছবি করার কথা ভাবি, তাহলে ওই ট্রেনটা তো অনেকদিন থাকতে হবে, তবে লোকে আমার ছবি দেখতে আসবে। আমার ছবি দেখতে আসে সাধারণত, দেখতে আসবে যারা, তারা একটু কমার্শিয়াল সেট আপটাই চায়। কাজে তাদের বঞ্চিত করার কোনো কারণ নেই, আর অন্যদের এত উল্লসিত হওয়ার কোনো কারণ নেই যে ওর ছবিটা দেখলাম না আমরা, বুঝতে পারছি। কারণ ওর ছবি তুমি দেখা যায় না। কারণ তুমি আমাকে একাধিক কনসেপ্ট শুনিয়েছো, একাধিক, তার মধ্যে হ্যাঁ। একটি কনসেপ্ট এখনো মাথায় আছে, যে মামুনি সম্ভবত ছবিটার নাম, হুম হুম। যেখানে তুমি একটা আমাকে কনসেপ্ট শুনিয়েছিলে, একদম আর্টিস্টিক ফিল্ম, একজন হ্যাঁ, ডিরেক্টরের জীবন, সেখানে লাস্টে সে দেখাবে যে সাদা গোলাপকে রক্ত দিয়ে কিভাবে সে লাল করে দিচ্ছে গোলাপটাকে, শেষ শেষে সে দেখাবে, এবং অসাধারণ স্ক্রিপ্ট। ওটা আমি ধর, বল, এখন যদি মাধুরীকে পাই আর যদি আলিয়া ভাটকে পাই, তাহলে দারুণ হয় ছবিটা। না, ওই ওই ছবি নিয়ে তুমি ভাবছো না, মানে হ্যাঁ, ওই ধরনের। ওটা মাথায় থাকে, কিন্তু ওটার জন্য অনেক বড় প্রোডাকশন লাগবে। সেই প্রোডাকশন, সেরকম প্রডিউসার আমার কাছে এক্ষুনি নেই। আচ্ছা। ওটা একটা বড় প্রডিউসার প্লে করা যাবে, মানে ওরমই। মাধুরী দীক্ষিত স্ত্রীর রোলটা করলো, আর ওই মেয়েটা যে মফস্বল থেকে তুলে আনছিলাম আমি, সেটা আলিয়া ভাট করলো, তাহলে ছবিটা দুর্দান্ত হবে। কেন তুমি এখন টলিউডে এরকম কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস পাচ্ছ না? এরকম একটা অ্যাক্ট্রেস এক্ষুনি কিন্তু নেই, মানে যেটা আলিয়া ভাটে আছে সেটা কিন্তু এখানে ঠিক নেই। ভীষণ মেচিওর্ড অ্যাক্ট্রেস, অ্যাট দ্য সেম টাইম বয়স কম, মানে টিনেজার সাজানো যায়। বুঝতে পারছি। আর মাধুরীর সৌন্দর্যটা থাকতেই হবে, মাধুরী দীক্ষিতের সৌন্দর্যটা ভীষণ কাজে লাগবে। বয়স হয়েছে, রোলটাও একটু বয়স হতেই পারে, কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে ভালো লাগবে, খুব ভালো লাগবে। না আমরা তো মানে এরকম দু একজন রকম। প্রডিউসার আসুক, যেগুলো বানাবে, তাহলে আমি করবো ছবিটা। না, আমরা তো দীপককে দেখে, মানে দীপক চিরঞ্জিত দুজনকে দেখেই আমি বড় হয়েছি। আমি যখন নাগপাশ দেখেছি আমি দীপককে দেখেছি, আমি যখন প্রতীক দেখেছি তখন চিরঞ্জিতকে দেখেছি। বন্ধুরা, নাগপাশ যারা দেখেননি তারা বিরাট বড় মিস করেছেন। নাগপাশের থিয়েটার, চিরঞ্জিত দা, সত্য বন্দ্যোপাধ্যায় ডিরেকশন ছিল, আর চিরঞ্জিত দার থিয়েটার, অসাধারণ থিয়েটার। সে সংলাপগুলো, স্ক্রিপ্ট নাগপাশের আমি কালেক্ট করেছি, অসাধারণ। এবং এবার আমার মনে হয় নাগপাশিও তো একটা ছবি ভিডিও করার থাকা তুমি। উচিত ছিল। হ্যাঁ, ভিডিও থাকা, সেটা তো নেই, কেউ প্রিজার্ভ করেনি সেই সময়। আহ চিরঞ্জিত দা, তুমি তো নাগপাশ নিয়েও একটা ছবি করার কথা ভেবেছিলে সম্ভবত। হ্যাঁ, হয়নি। অনেক অনেক ছবি করার চেষ্টা করেছি আমি, কিন্তু হয়নি, হয় না, সবসময় হয় না।
তো সেই জন্য ওই ফ্রাস্ট্রেশন নিয়ে বসে থাকার কোনো কারণই নেই। চলো এগিয়ে চলো, মাস্তি করো, মজা আসতে থাকো। বড্ড ছোট জীবন, এই তো কেটে গেল আমার জীবন, আর তো কয়েক বছর থাকবো আমি, কাজী মজা করো। এই যে বন্ধুরা, এই তো উনি বলছেন কয়েক বছর থাকবেন, উনি কিন্তু অনেক বছরই থাকবেন, এটা আমার বিশ্বাস। কিন্তু চিরঞ্জিত দা হচ্ছে আধ্যাত্মবাদী একজন মানুষ, সম্পূর্ণ আধ্যাত্মবাদী মানুষ। কারণ আমি প্রথম, আর উনি যে লাইফ লিডটা করেন বাড়িতে, সেটা আপনারা বিশ্বাসও করবেন না। একজন চার, একজন অ্যাক্টার, একজন চিন্তন, একটু কিছু হলেই তো এখন সিরিয়াল করেই তো মানুষ 10টা গাড়ি কিনে নিচ্ছে। চিরঞ্জিত দা তা না, ডাউন টু আর্থ একজন মানুষ। এবং আমি একদিন দেখেছিলাম তার গলায় রাম ঠাকুরের লকেট, আমার এটা এখনো মনে আছে। তো তুমি এই আধ্যাত্ম জীবনের সঙ্গে তোমার যোগাযোগ কবে থেকে, কিভাবে যোগাযোগ? তুমি তো ছোট থেকে হ্যাঁ, বড় হয়ে উঠবে। এর যোগাযোগের ব্যাপার নিয়ে এটা আমার ফিলোসফির মধ্যেই আছে। মানে ওই লোকনাথ বাবার লকেট একটা ঝুলিয়ে দিয়েছিল আমার চেনেতে, তাই রয়ে গেছে, এরকম আর কি ব্যাপার। ওটাকে ওটাকে খুলে ফেলতে পারিনি, এটুকু বলতে পারি আমি। উনি আমার সঙ্গে থাকেন সবসময়, এই আর কি। আর কিছু নেই, অত ইন্টেলেকচুয়াল অত কিছু আধ্যাত্মিক ফাধ্যাত্মিক কিছু ব্যাপার না। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে মিথ্যে কথা কম বলো, মিনিমাম বলো, আর অসৎ কাজ খুব কম করো, মানে করেই না প্রায়। লোকের ক্ষতি করতে চেও না, ভালো করতে চাও। এই দু তিনটে কথা, সামান্য কথা সবাই চিরকাল বলে এসেছেন বড় বড় মানুষেরা, ওইটা আমি একটু ফলো করার চেষ্টা করি, ব্যাস দ্যাটস অল। যেটা পেয়েছি তাতে মনে হয় অনেক পেয়েছি, কাজে অল্প কিছু গেলে আমার কিছু এসে যাচ্ছে না, কিছু মনে হয় না আমার। আই এম নেভার গট ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড, কখনো থাকি না আমি। আমি একটাতে একটুখানি যদি কোনো কারণে মনে হয় মন খারাপ হচ্ছে বা আনসাকসেসফুল হচ্ছি, তো আমি আরেকটা জায়গায় শিফট করে যাই, ছবি আঁকায় চলে যাই, কিছুতে গানে চলে যাই, এরকম করি। তো ফলে আমি কখনো ওরকম ফ্রাস্ট্রেটেড হই না। আর ছোট জীবন, সবাইকে নিয়ে বাঁচো, ভালো করে বাঁচো, আর সাধারণ ভাবে থাকো। তোমার থাকতে পারে অনেক, কিন্তু তার মানে এই নয় যে তোমার সেটাই মধ্যেই বাঁচতে হবে, তাহলে ওটার দিকেই মন থাকবে, ক্রিয়েটিভিটি তার মন থাকবে না। কবে গাড়ি চেঞ্জ করব, আর কবে কোন গাড়ি কে পর চড়ে, আর কার বাড়ি কত বড়, ওই নিয়ে ভাবলে ক্রিয়েটিভিটি থাকবে না, কিছু নতুন ভাবা যাবে না। ঠিক আছে, এই সিম্পল কিছু ব্যাপার নেই। আমি অত্যন্ত সাধারণ একজন মানুষ, এইটা মাথায় রেখেই আমি কাজ করি সব। এটা কি তুমি মনে প্রাণে বিশ্বাস করো তুমি অত্যন্ত একদম, সাধারণ? একদম। বাকি যারা কিন্তু আমাদের লক্ষ্য, এখানকার আর্টিস্ট আছে যারা, তারা আমার থেকে অনেক সাকসেসফুল, অনেক ভালো কাজ করে। আমি আমার সমকক্ষ আর্টিস্ট দেখতে পাই না, মানে ভালোর দিকে বলছি না, বরঞ্চ সাধারণের দিকে বলছি আর কি। আমার মতো, আমি আমার মতো, এই আর কি। তুমি জন্ম মৃত্যু নিয়ে একটা, কর্মফল নিয়ে বা পুনর্জন্ম নিয়ে একটা তোমার ডিজাইন আছে, সেটা তুমি দর্শকদের কাছে একটু শেয়ার করবে, আর তারপর তোমার গানটা দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করবো। আসলে আমার মনে হয় যে একজন লম্বা হয়, একজন বেটে হয়, একজন ফর্সা হয়, একজন কালো হয়, একজন মেয়ে হয়, একজন ছেলে হয়, একজন সামান্য ঘরে ফুটপাতে জন্মায়, একজন বিশাল বড়লোকের ঘরে জন্মায়, একজন বিদেশে জন্মায়, যেমন এখানে কেউ জন্মায়, আর কেউ ভারতবর্ষে জন্মায়, কেউ আফ্রিকায় জন্মায়। এই যে পুরো জিনিসটার ভেতরে আমাদের কোনো কন্ট্রোল নেই। তার মানে এক একজনকে এক এক জায়গা থেকে শুরু করতে বলা হয়। তুমি আফ্রিকা থেকে শুরু করো, একটা গরিব বাড়িতে কালো হয়ে। আর একজনকে বলে তুমি ফর্সা হয়ে আমেরিকায় শুরু করো, হয়তো প্রেসিডেন্টের বাড়িতে, তার ছেলে হয়ে বা মেয়ে হয়ে। কাউকে বলা হয় মেয়ে হয়ে শুরু করো, কাউকে বলে ছেলে হয়ে শুরু করো, কাউকে বলে লম্বা হয়ে শুরু করো, কাউকে বেটে হয়ে শুরু করো, কেউ কাউকে বলে চীনে শুরু করো, কাউকে বলা হয় জার্মানিতে শুরু করো। তো এই যে শুরু করো তো কেউ একটা করে, এই ডিভিশনটা বা এই পোস্টিংটা তো কেউ দেয়। কে দেয়? আমরা বলি ঈশ্বর দেয়, কিন্তু সত্যি সত্যি ঈশ্বর বলে কিছু আছে কি? যদি ঈশ্বরের সঙ্গে মানুষের দেখা হয়ে যে কোনো সময়, দুজনই দুজনকে বলে তুমি আমার আবিষ্কারক। ঈশ্বর বলে তুমি আমার আবিষ্কারক, তুমি আমার আবিষ্কার করেছো। আর মানুষ বলে তুমি আমার আবিষ্কারক, তুমি ভগবান, তুমি আমায় সৃষ্টি করেছো। তো দুজনেরই দুজনের আবিষ্কারক। সেখানে ঈশ্বরকে নিয়ে ভেবে লাভ নেই। যেটা দরকার ভাবার, সেটা হচ্ছে পৃথিবীকে সুন্দর করতে গেলেও সেটা দরকার, সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে যে কাজটা করছেন, কোথাও না কোথাও একটা সুপার কম্পিউটারের নোট হচ্ছে। আপনি ভালো কাজ করলে আপনাকে প্লাস পয়েন্ট দেওয়া হচ্ছে একটা,
খারাপ কাজ করলে -1 দেওয়া হচ্ছে। প্রতি মুহূর্তে আপনি যা করছেন তার উপরে এইভাবে নাম্বারিং হচ্ছে, সেই নাম্বারগুলো জড়ো হয়ে থাকছে, কিন্তু সেটা এই জীবনে আপনি পাচ্ছেন না। কারণ বহু লোক দরিদ্র হয়ে চাষি হয়েই মারা যাচ্ছে, হয়তো বোমা বিস্ফোরণে মারা যাচ্ছে, হয়তো মানুষটা খুব ভালো, তবু আমাদের হাতে কিছু নেই তো। কিন্তু মজা হচ্ছে সেটা নষ্ট হচ্ছে না। আপনি এই জীবনে যা যা ভালো করেছেন সেই সবগুলোর যে প্লাস পয়েন্ট আর মাইনাস পয়েন্ট, সেটাকে তুলে আপনার পরবর্তী জীবনে, আমি যেহেতু রিইনকার্নেশন বিশ্বাস করি, পুনর্জন্ম বিশ্বাস করি, সেই জন্য আপনাকে পরবর্তী জীবনে ওটাকে অ্যাজ ইট ইজ বসিয়ে দেওয়া হচ্ছে। তখন সেটার নাম হচ্ছে আপনার ভাগ্য। তার মানে আপনি যদি একটা গরিব গ্রামে, তো ভারতবর্ষের কোনো গ্রামে জন্মেছিলেন, গরিব হয়ে বিকলাঙ্গ হয়ে, আপনি এত ভালো কাজ করেছেন আপনার ওইটুকু জীবনে, যে তার পজিটিভ পয়েন্টটা নিয়ে আপনি হয়তো সত্যি সত্যি আমেরিকায় কোনো একটা বিশাল নামী মানুষের বা পয়সাওয়ালা মানুষের বাড়িতে জন্মাতে পারে। বুঝতে পেরেছেন ব্যাপারটা? সো সংগ্রহ করুন। যেমন লোকে বলে পুণ্য সংগ্রহ করতে, পুণ্য সংগ্রহটা আমার অর্থে আসলে পয়েন্টস সংগ্রহ করা। কাজে রোজ চেষ্টা করুন ভালো কাজ করতে, আর আপনার মাইনাস পয়েন্টটার থেকে প্লাস পয়েন্টটা বেশি সংগ্রহ করুন। মানে পুণ্য বেশি সংগ্রহ করুন, পাপ কম সংগ্রহ করুন, তাহলে পরবর্তী জীবনে আপনাকে সেখান থেকে শুরু করতে দেবেন ভগবান বা সুপার কম্পিউটার। এটাই আমার থিওরি বলে, সেই জন্য আর কি। একটা গান এটা। ওরে আগুন আমার ভাই, আমি তোমারই জয় গাই। ওরে আগুন আমার ভাই, আমি তোমারই জয় গাই। তোমার ওই শিকল ভাঙা, তোমার ওই শিকল ভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই। ওরে আগুন আমার ভাই, আমি তোমারই জয় গাই। থ্যাংক ইউ। অসাধারণ। আমি থ্যাংক ইউ। ভেবেছিলাম যে আমায় থাকতে দে না আপন মনেটা হবে, কারণ ওটা একদম চিরঞ্জিতের ফিলোসফির সাথে মিলন, এক লাইন একটু। এখনো আমি বলছি তো ওই জন্যেই যে আমায় ছেড়ে দে, আমায় আচ্ছা, থাকতে দে, আমায় থাকতে দে না, আপন মনে আমায় থাকতে দে, আমায় থাকতে দে না। চলো চলো, টাটা। চলো টাটা। বন্ধুরা, ভালো থাকুন। হ্যাঁ। টাটা।